আধুনিক পদার্থবিজ্ঞানের যে মেইন টপিক আমাদের যে সময়ের আপেক্ষিকতা সেইটা আমরা এখন শিখব। আমরা এখন কি শিখব? সময়ের আপেক্ষিকতা। আমি বুঝাচ্ছি, আসলে আমি মুভি থেকে হঠাৎ আমি পড়ায় কেন এসে পড়তেছি। সময়ের আপেক্ষিকতা। আচ্ছা, সময়ের আপেক্ষিকতা কি ঘটনা ঘটছিল? ওই যে বললাম না যে একটা বুক শেলফে ওইখানে যে বালুগুলো পড়তেছিল ওইটা আসলে কুপারই ফালাইতেছিল। মানে ওই বুক শেলফের পিছনেই ছিল ওয়ার্ম হোলটা। আমি আবারও বলি, ওয়ার্ম হোলের যে কানেকশনটা ওটা ছিল বুক শেলফের পিছনে। অর্থাৎ তুমি বলতে পারো এখন ভাইয়া পৃথিবীর ভিতরে তাহলে ওয়ার্ম হোল কিভাবে আসছে? পুরো ঘটনাটা আমি আসলে বলি। এখানে আসলে টাইম ট্রাভেল হয়েছে, এখানে পুরো জিনিসটা টাইম ট্রাভেল হয়েছে। কিভাবে টাইম ট্রাভেল হয়েছে সেটা বলি। সে হয়েছিল যে এই যে কুপার ওইখানে গেছিল। কুপার কোথায় গেছিল? ওই যে ওয়ার্ম হোলের মাধ্যমে অন্য গ্যালাক্সিতে চলে গেছিল। ওই গ্যালাক্সিতে সে গেল, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি সে দেখলো কি একটা রুমের মতো একটা বানানো। ওই রুমের মধ্যে একটা আবদ্ধ একটা প্লেস ওইখানে বানানো। সে তাকায় দেখে কি সামনে দেখে কি তার রুম দেখা যাচ্ছে। সে অবাক হয়ে গেল, কি রে এটা কেমনে সম্ভব? আমি আমার রুম কিভাবে দেখতে পেতেছি? আমার কথা একটু বোঝার চেষ্টা করো। সে কুপার এখন কোথায়? অন্য গ্যালাক্সিতে। অন্য গ্যালাক্সি কি একটা রুমের মধ্যে। সে যে সামনে তাকে দেখে কি তার পৃথিবীর রুমটা দেখা যাচ্ছে। এখন সে তাকায় দেখলো কি ওই যে ওইখানে একটা কুপার। তো অবাক হয়ে গেল, আমি ওইখানে আবার কুপার কই থেকে আসলো? আসলে ঘটনা হলো সে যে কুপারটাকে দেখতেছে সেইটা হচ্ছে পৃথিবীর কুপার। আর যে এখন বাহিরে আছে সে আসলে কি? সে হলো ভবিষ্যতের কুপার। মানে ভবিষ্যতের কুপার অতীতের কুপারকে দেখতেছে। এই হলো ঘটনা। তার মানে এখানে টাইম ট্রাভেল হয়েছে। টাইম ট্রাভেলটা কিভাবে হয়েছে? ওই ওয়ার্ম হোলের মাধ্যমে। এখন সে যে ঘটনা ঘটলো, সে যখন তাকায় দেখলো যে সে তো ওইটার সাথে কমিউনিকেশন করতে পারতেছে না। মানে এটা একটা হচ্ছে মানে একটা পর্দার মতো, যে ওই পাশে যারা আছে তাদের সাথে তো আমি কথা বলে শুনতে পাবে না, কিন্তু সে কিছু সিগন্যাল দিতে পারবে। কিরকম সিগন্যাল? বাইনারি সিগন্যাল দিতে পারবে। সে সিগন্যাল দিল যে আসলে হচ্ছে তুমি ওই জায়গায় যাও। এই যে ও যে এত কিছু সিগন্যাল দিছিল, কেন দিছিল? ওই জায়গাটা যাওয়ার জন্য। ওই যে নাসার যে জায়গাটার কথা বললাম ওইখানে যাওয়ার জন্য বাইনারি কোডটা ও নিজেই দিছিল। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া এই রুমটা কে বানাইলো? ভবিষ্যতের মানুষটা বানাইছে। তোমাদের দ্বিতীয় প্রশ্ন, ভাইয়া ভবিষ্যতের মানুষটা কেন বানাইছে? কারণ ভবিষ্যতের মানুষটা তো আগের থেকেই জানে যে কুপারে কি ঘটনাগুলো ঘটাবে। আমার কথা ক্লিয়ার? ভবিষ্যতের মানুষটা তো অতীত জানে, তাই না? হ্যাঁ, আমরা তো আমাদের ভবিষ্যৎ জানি না, বাট আমরা যদি ভবিষ্যতে চলে যাই আমরা তো আমাদের অতীত জানবো। সো ওইখানে টাইম ট্রাভেল হয়েছিল। তো সে দেখে যে তার অতীতে কি ঘটনাগুলো ঘটছিল। তারা জানে যে কুপার এই ঘটনাগুলো ঘটাবে, দ্যাটস ওয়াই তারা রুমটা ক্রিয়েট করছিল কুপারে নাসার পাইলট যে সার্ভাইভ করতে পারে। এখন আমরা আসি, পুরো মুভিটুবি শেষ হয়ে গেল, আমি কাহিনী আর লং করবো না। সে কি করলো? সে পৃথিবীতে ফিরে আসলো। সে যখন পৃথিবীতে ফিরে আসলো তখন দেখলো যে মার্ভ এর বয়স হয়ে গেছে 90। আমার কথা একটু ভালো মতো চিন্তা করো। মার্ফের বয়স হয়ে গেছে কত? 90। এবং কুপার ওর বয়স কত ছিল? 35 ছিল। ওর বয়স হইল 40। এখন তোমরা আমাকে বলো এইটা কেমনে সম্ভব? মার্ফের বয়স হয়ে গেল 90, মানে এটা হচ্ছে মেয়ের বয়স হয়ে গেল 90 অথচ বাবার বয়স 40। হাউ? এটা কিভাবে সম্ভব? তো যখন পৃথিবীতে সে চলে যেতেছিল তখন হচ্ছে মার্ফের বয়স আগে ছিল হচ্ছে কত? 8 বছর, ঠিক আছে? আর কুপারের বয়স কত ছিল? কুপারের বয়স ছিল 35 বছর। এখন দেখো, এটা তো স্বাভাবিক ঘটনা যে বাবার বয়স বেশি থাকবে, মেয়ের বয়স কম থাকবে। কিন্তু অস্বাভাবিক ঘটনা কোনটা? অস্বাভাবিক ঘটনা হলো মেয়ের বয়স যখন 90 বছর হয়ে যায় তখন বাবার বয়স কেমনে 40 হয়। এইটাই হচ্ছে নন লিনিয়ার সম্পর্ক। নন লিনিয়ার সম্পর্ক কি? দেখো, ওর বার্ষে হচ্ছে কয় বছর? ওর বার্ষে হচ্ছে 5 বছর, হ্যাঁ, কিন্তু ওর বাইরে গেছে কত বছর? 82 বছর। এটা কি নন লিনিয়ার সম্পর্ক না? যে একজনের যে স্পিডে বাড়ছে বাকি জনের টাইমটা সেম স্পিডে বাড়ে নাই। এটা হচ্ছে নন লিনিয়ার সম্পর্ক। এখন হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে দুইটা সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর এবং লরেঞ্জ রূপান্তর। তোমরা জানো বইয়ের মধ্যে অনেক হাবিজাবি অনেক কিছু আছে, আমি এত কিছু আলোচনা করব না। আমি তোমাদেরকে বেসিক যেগুলা দরকার মজার পর আমি সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে টাইম ডাইলেশন, যে সময়ের আপেক্ষিকতা বা টাইম ডাইলেশন। এখন তার আগে দিয়ে একটুখানি মজার একটা ঘটনা বলি। বিজ্ঞানী আইনস্টাইনকে কোশ্চেন করা হয়েছিল, মানে উনি তো অনেক বড় ইকুয়েশন দিয়েছিল। তখন কোশ্চেন করা হয়েছিল যে মানে যারা জেনারেল পাবলিক তারা কোশ্চেন করছিল আপেক্ষিকতা হোয়াট ইজ ইট, এটা কি? তখন উনি মানুষদেরকে ইকুয়েশন বুঝাইলো, মানুষ কিছুই বুঝে না। আবার বুঝাইলো, কিছুই বুঝে না। তখন পরবর্তীতে একটা মজার উত্তর উনি দিছে। তো তোমরা উত্তরটা শোনো। উত্তরটা হচ্ছে আইনস্টাইন এভাবে বলছে, যদি তোমার পাশে মানে একটা পুরুষের, আমি ছেলেদের সাপেক্ষে বলতেছি, মেয়েদের সাপেক্ষে না, তোমরা যারা ক্লাস করতেছো আমি ছেলেদের সাপেক্ষে বলতেছি আর কি, যেহেতু আমি ছেলেদের সাপেক্ষে বলতেছি। আইনস্টাইনের মতে ও মজা করে এটা বুঝাইছে, আবার কেউ মাইন্ড হিসাবে নিবে না, মজা করে কিন্তু সে বুঝাইছে যে কোনো তোমার পাশে
ধরা যাক হচ্ছে আগুন আছে, তুমি আগুনের পাশে 1 ঘন্টা তুমি বসে আসো, তোমার কাছে যেরকম টাইম কাটছে বলে মনে হবে, তোমার পাশে একজন সুন্দরী মেয়ে বসে আছে, তোমার কাছে কি মনে হবে সেম পরিমাণ টাইম কাটছে? একটা খেয়াল করে দেখো, মানে নর্মালি আমরা আমাদের প্রিয়জনের সাথে টাইম কাটাতে গেলে দেখা যায় টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যায়, এটা সত্য কিনা? এটা অবশ্যই সত্য। তোমাদের যাদের প্রিয়জন আছে বা তোমাদের ক্লাস যেরকম, তো মনে করো যে তাদের সাথে তুমি মনে করো 5 মিনিট কথা বললা, আসলে 1 ঘন্টা চলে গেল। এই জিনিসটা হলো আপেক্ষিকতা। আর তুমি হচ্ছে আগুনের সামনে তুমি বসে আসো, তুমি কাটাইছো হচ্ছে মানে কি বলবা, তোমাকে মনে হবে কি তুমি মানে তোমার টাইম কাটতেছে না, আগুনের সামনে যখন তুমি আসো তোমার টাইমই কাটতেছে না। হ্যাঁ, এরকম একটা ঘটনা। ঠিক এই জিনিসটা হলো আপেক্ষিকতা। আপেক্ষিকতা মানে হলো তোমার কাছে মনে হবে টাইমটা এই স্পিডে কাটতেছে। আই রিপিট, আপেক্ষিকতা আসলে জিনিসটা কি, তোমার কাছে মনে হবে যে এরকম টাইম কাটতেছে। তুমি তোমার ক্লাসের পাশে বসে আছো, তোমার কাছে মনে হবে কি হ্যাঁ টাইম কত তাড়াতাড়ি হয়ে গেল, মানে আমি অনেক উল্টা বলছিলাম, 1 ঘন্টা তুমি বসে আছো, তোমার কাছে মনে হবে তুমি 5 মিনিট বসে ছিলা ক্লাসের যেটা, আর আগুনের পাশেটা হচ্ছে উল্টা। ঠিক সেম ঘটনা ঘটে। ধরা যাক আমি খুব ফালতু পড়াই, আমি খুব ফালতু একজন টিচার, তো তোমরা যখন ক্লাস করবা তোমাদের কাছে মনে হবে কি আসলে কি অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো, আর যদি আমি খুব মজার করে যদি তোমাদের পড়ে, তোমাদের কাছে মনে হবে হাই হাই ভাইয়া মাত্র আসলো এখনই চলে গেল, এরকম মনে হয় না? তো মাত্র আসলে এখনই চলে গেল, এই ফিলসটা আমাদের কখন আসে? যখন আমরা ইন্টারেস্টেড জিনিসটা নিয়ে আমরা থাকি আর টাইম কাটতেছে না, দূর বিরক্ত লাগতেছে, এটা কখন আসে? যখন আমরা ইন্টারেস্টেড জিনিসটা না থাকি। এই যে 2 টাইমে তো আসলে টাইম তো আলাদা আলাদা ছিল না, 2 টাইমে তো 1 ঘন্টা করে ছিল। যদি কোনো কিছু আলোর বেগের কাছাকাছি যায় তখন সময় পার্থক্য হয়। তোমরা এই লাইনটা মাথায় রাখো, যখন কোনো কিছু আলোর বেগের কাছাকাছি যায় তখন কি হয়? সময়ের পার্থক্য হয়। এখন সবসময় একটা রেফারেন্স ধরে নিবা, বা তুমি কোন মাধ্যম দিয়ে তুমি যাচ্ছ সেটা আগে তুমি ধরে নিবা। ধরা যাক রকেট দিয়ে হচ্ছে তুমি যাচ্ছ, আমি পুরা ক্লাসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, পুরা জিনিসটা আমি এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। আপাতত মুভি কাহিনীটা মাথা থেকে আউট করো, পুরা জিনিসটা আমি একটা যদি বোঝাই। ধরা যাক কে তুমি এবং আমি, ধরা যাক, তো মানে পুরো এক্সাম্পলটা দেবে এইভাবে, আমি পৃথিবীতে বসে আছি। আমি কোথায় বসে আছি? পৃথিবীতে। আচ্ছা, তো ধরা যাক এই যে আমি পৃথিবীতে বসে আছি। এখন মানে ফার্স্টে হচ্ছে আমি এবং তুমি বলতে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, তোমাদের থেকে যে কোনো একজন। আমি পৃথিবীতে আসি, তো তোমাদের থেকে একজন সেও পৃথিবীতে আসো, সে মনে করো আমার যমজ, ধরা যাক আমার যমজ কোনো একটা ভাই। হ্যাঁ, তো আমার বয়স হচ্ছে 23, তো আমার ভাইয়ের বয়স হচ্ছে 23, আমরা দুজন যমজ। তো আমার ভাই কি করলো, সে রকেটে করে সে এখন চলে যাবে, সে এখন অন্য একটা মহাকাশ যানে সে যাবে। সে যে যাবে তার বেগটা প্রায় আলোর বেগের কাছাকাছি, আলোর বেগ একটুখানি কম বাট আলোর বেগের কাছাকাছি। এখন ও যে যাবে, ও যে আলোর বেগের কাছাকাছি যাবে, আইনস্টাইনের এই থিওরি অনুযায়ী ওইখানটাতে টাইমটা কি হবে? ফাস্ট কাটবে, আর আমার এখানে টাইমটা স্লো কাটবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া টাইম কিভাবে ফাস্ট কাটে আবার টাইম কিভাবে স্লো কাটে? এটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। এটা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। এক্সাম্পলটা আসলে কিরকম? সেটা হচ্ছে ধরা যাক এই যে একটা গাছ, এই গাছে হচ্ছে একজন বসে আছে, আর ধরা যাক এটা একটা ট্রেন, এই ট্রেনটা যাচ্ছে। এখন রিয়েল লাইফ নিয়ে যদি আমরা কল্পনা করতাম, রিয়েল লাইফে কি কোনো কিছুর বেগ কি আলোর বেগের কাছাকাছি হতে পারে? ইম্পসিবল। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য ভেলোসিটি অফ লাইট। লাইট 1 সেকেন্ডে কয়বার পৃথিবী অতিক্রম করতে পারে? কোনো আইডিয়া আছে তোমাদের? পৃথিবীর পরিধি কত? 2 পাই আর, তাহলে 2 × 3.1416 ইন্টু আর এর মান কত? 6.4 × 10⁶। এটা মান কত হবে? আনুমানিক আন্দাজের উপর বলি, এখানে 3 × 6 এর মতো, আবার এখানে 6 এর মতো, তাই 6 × 36, একটু বেশি হবে, ধরা যাক 40 এর মতোই। হ্যাঁ, 40 ইন্টু কত হবে? 10⁶, এত হবে। আচ্ছা, এটা কি পৃথিবীর পরিধি? আচ্ছা, এটা মানে কি 4 × 10⁷, এটা হচ্ছে পৃথিবীর পরিধি। আমি জাস্ট এস্টিমেটেড একটা ক্যালকুলেশন করছি। এখন আলো 1 সেকেন্ডে অতিক্রম করে 3 × 10⁸ এত মিটার, তাইলে এত দিয়ে এত ভাগ করো 4 × 10⁷, তাহলে আমরা বলতে পারি প্রায় হচ্ছে 9 বার, প্রায় আলো 9 বার পৃথিবীকে অতিক্রম করতে পারে 1 সেকেন্ডে। তোমাদের পৃথিবীর পরিধি সম্পর্কে আইডিয়া আছে তো? আলো 1 সেকেন্ডে পৃথিবীকে 9 বার অতিক্রম করতে পারে, এত স্পিড। এখন তোমরাই বলো, এত স্পিডের ধারে কাছে কি কেউ আছে? কোনো রকেট আছে? কোনো রকেটও নাই, এবং আজীবন বানানো সম্ভব কিনা আল্লাহ জানে। তো এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা হচ্ছে কি আমাদের রিয়েল লাইফে। তো রিয়েল লাইফে যদি আমরা চিন্তা করে থাকি, এইখানে মনে করো তোমার একজন বন্ধু, সে কি করতেছে? তোমার একজন বন্ধু একটা বলকে নিয়ে সে আমরা একটা ড্রপ খাইলো,
সে কি করলো, বলটাকে নিয়ে ড্রপ খাইলো, তো বলটা ট্রেনের মেঝেতে বাড়ি খেয়ে আবার উপরে উঠে আসলো। তো এটার জন্য একটা টাইম লাগলো না, ধরা যাক এই টাইমটা লাগছে হলো 2 সেকেন্ড। এই টাইমটা কতক্ষণ লাগছে, 2 সেকেন্ড। এখন তুমি তোমারও সেম পরিমাণ শক্তি, তুমিও সেম বলটাকে নিয়েই এভাবে ড্রপ মারলাম, কতক্ষণ লাগবে, 2 সেকেন্ডই তো লাগবে, তাই না? এখানে টি হলো 2 সেকেন্ড হবে, ঠিক কি না? মানে এখানে হচ্ছে একটা কাঠামো, এই কাঠামোটা হচ্ছে কি গতিশীল, এই কাঠামোটা এইটার সাপেক্ষে হচ্ছে গতিশীল। এখন তুমি বলবা ভাই এটা তো কমন সেন্স, এইখানে যেরকম টাইম লাগবে এখানে তো সেম পরিমাণ টাইম লাগবে, কারণ টাইম লিনিয়ার, আমাদের পৃথিবীতে টাইমটা কি লিনিয়ার, এখানে যেরকম টাইম কাটবে এখানে অবশ্যই সেম পরিমাণ টাইম কাটবে। বাট দ্য প্রবলেম ইজ যদি এটা যদি আলোর বেগের কাছাকাছি যায় তাইলে কিন্তু টাইম এভাবে হবে না, তখন ও দেখবে কি, ও দেখবে একরকম আবার ও দেখবে একরকম। চলো আমরা দেখি, সাপোজ ও হচ্ছে, ওর ভেলোসিটি হচ্ছে 1 × 10⁸, এটা কি আলো বেগের কাছাকাছি না, এত বেগে সাপোজ যাচ্ছে, যদিও এটা বানানো পসিবল না, যাচ্ছে, তখন হচ্ছে এই ওর যে টাইমটা কাটতেছে ও হচ্ছে বাহিরে আছে, মানে আমাদের কাঠামো হচ্ছে এইটা, তার মানে কাঠামোর বাহিরে টাইমটা কতক্ষণ মনে হবে, তা কাঠামোর বাহিরে যে টাইমটা মনে হবে, ধরা যাক এই টাইমটা কতক্ষণ, 2 সেকেন্ড। এবার আমরা আসি কাঠামোর ভিতরে টাইমটা। তোমাদের প্রশ্ন, ভাই এই টাইমটা কি 2 সেকেন্ড হবে না? না, এই টাইমটা 2 সেকেন্ড হবে না। তাহলে টাইমটা কি বেশি হবে নাকি কম হবে সেটা আমরা দেখি। এই টাইমটা আসলে খুবই কম হবে। কিরকম কম হবে, ধরা যাক এটা 0.001 সেকেন্ড। তাইলে এই যে ঘটনাটা, এই মানটা তুমি বলতে পারো ভাই আপনি এই মানটা কই থেকে পাইলেন, আমি এটা অঙ্ক করে তোমাদের দেখাবো, আমি এটা তোমাদেরকে এখন অঙ্ক করে দেখাবো। এই মানটা তোমরা প্রশ্ন করতে পারো ভাই আপনি এই মানটা কোথা থেকে পাইলেন, বা এই মানটা এটা কি আপনি এক্সাক্ট মান বের করছেন কিনা, আমি তো আন্দাজের উপর বের করছি। চলো আমরা এক্সাক্ট মানটা বের করি। আমরা জানি t = t0 ডিভাইডেড বাই √1 - v²/c²। এই পুরো মানটাকে বলা হয় লরেঞ্জ কনস্ট্যান্ট, এই পুরো মানটাকে বলা হয় লরেঞ্জ কনস্ট্যান্ট। তো লরেঞ্জ কনস্ট্যান্টের ভ্যালু কি অল টাইম একের চেয়ে বড় হয় নাকি ছোট হয়, চলো আমরা দেখি। আমরা জানি v এর মান অল টাইম c এর চেয়ে ছোট, অর্থাৎ এই যে v ডিভাইডেড বাই c, এটা লব যদি ছোট হয় তাহলে পুরো মানটা কি একের চেয়ে ছোট না, অবশ্যই একের চেয়ে ছোট। যদি আমি এটাকে স্কয়ার করি তারপরে তো এই মানটা কি একের চেয়ে ছোট। আচ্ছা, এখন যদি একের চেয়ে যদি আমরা বিয়োগ করতেছি, আমরা কি করতেছি, 1 থেকে বিয়োগ করতেছি, তাহলে 1 থেকে বিয়োগ করলে তো পুরো মানটা তো একের চেয়ে ছোটই থাকবে নাকি, অবশ্যই একের চেয়ে ছোট থাকবে। এখন একের চেয়ে ছোট কোন একটা মানকে আমরা যদি রুট করি সেটা কি হবে, একের চেয়ে ছোটই তো হবে নাকি, তার মানে পুরো মানটা হবে একের চেয়ে ছোট। আচ্ছা গেল, এই পুরো মানটা গেল একের চেয়ে ছোট। এখন কোন একটা সংখ্যাকে আমরা t0, কোন একটা সংখ্যাকে যদি একের চেয়ে ছোট একটা সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি এই মানটা কি বড় হবে না। সো আমরা 100% শিওর আমাদের t গ্রেটার দ্যান t0, আমরা 100% শিওর কি আমাদের t গ্রেটার দ্যান t0। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া এইখানে কাঠামোর বাহিরেরটা t নাকি কাঠামোর ভিতরেরটা t, এটা তোমাদের একটা প্রশ্ন। আমি তোমাদের একটা শর্টকাট শিখাই, সব সময় যার নিচে নট থাকবো সে হলো কাঠামোর ভিতরে। এই শর্টকাটটা মাথায় রাখবা, এই শর্টকাটটা যে মাথায় রাখতে পারবে সব অঙ্ক সলভ। তবে থিওরিটা কি অথবা টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে যার নিচে নট সে কাঠামোর ভিতরে। লিখে রাখো, যার নিচে এই যে নট চিহ্নটা থাকবে, চিহ্ন থাকবে সে কাঠামোর ভিতরে। এটা হচ্ছে আমাদের টেকনিক। তার মানে আমরা বলতে পারতাছি যে আমাদের কাঠামোর ভিতরে কে আছে, এই যে t0 ও আছে, আর কাঠামোর বাহিরে কে আছে, এই যে ও আছে। এখন আমি তোমাদেরকে বলছি এটা তো আমি আন্দাজের উপর বের করছি, বাট এটা মানটা কত হবে, তোমাদের প্রশ্ন কি ভাই এটা কি 2 এর চেয়ে বেশি হবে নাকি কম হবে, এটা তো তোমাদের প্রশ্ন। চলো এটার আনসার দেই। তো কাঠামোর বাহিরেরটা কোনটা, এইটা না, এটা তো কাঠামোর বাহিরেরটা। আচ্ছা, তো এটা যদি কাঠামোর বাইরে, অথবা বলতে পারো যে আমার যে আমার যমজ ভাই কি করছিল, সে তো হচ্ছে রকেটে চলে গেল, তাহলে এখন কাঠামোর বাইরে কি, আমি কাঠামো বলতে আমি বুঝেছি রকেটটাকে। তার মানে আমার ভাইয়ের যে টাইমটা সেটা হবে t0, আমার ভাইয়ের যে টাইমটা সেটা হবে t0, আমি মানটা জানি না। হ্যাঁ, কিন্তু আমি পৃথিবীতে বসে আছি, আমি পৃথিবীতে বসে দেখলাম যে আমার ভাইয়ের একটা কাজ করতে 2 সেকেন্ড লাগছে, তারপর আমরা বলতে পারি t এর মান হবে 2 সেকেন্ড। এখন তোমাদের একটা প্রশ্ন যে ভাইয়া t এর মান 2 সেকেন্ড হলে t0 এর মান কত হবে, চলো আমরা এটা বের করি। আমি কিন্তু ভেলোসিটিটা দিয়ে দিছি, তা আমরা বলতে পারি t0 = t × √1 - v²/c²। আমি একটা অঙ্ক করে ফেলতেছি, ঠিক আছে। আমাদের v এর মানটা দিয়ে দিচ্ছি, ধরা যাক 1 × 10⁸
এটা হচ্ছে আমাদের v এর মান। তাহলে 1 × 10⁸ মানে কি আলোর বেগের 3 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে আমরা t এর মান তো আমরা জানি 2 সেকেন্ড, তাহলে 2 × √1 - 1 × 10⁸ ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লাইট 3 × 10⁸, তারপরে কি হবে হোল স্কয়ার হবে, তারপরে 2 × √1 - এটা কাটাকাটি 1/3, 1/3 কে স্কয়ার করলে কত হয় 1/9 হয়। আচ্ছা, এরপরে তোমরা কি পুরোটা দেখতে পাচ্ছ? আই থিংক বোর্ডে তো কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, আরো অনেকগুলো জায়গা আছে, আমি পরের লাইনটা যদি এদিকে চলে যাই, খেয়াল করে দেখো 2 × এটা কি হবে √8/9। এখন √8/9 মানে কি 2 × 2√2 ডিভাইডেড বাই 3, তো এটা মান কত 4 × √2 ডিভাইডেড বাই 3 এরকম আসতেছে। এখন এই 4√2 এর মানটা আসলে কি খেয়াল করে দেখো, মানে এইখানে যে আমি পুরো টাইমটা আমি আসলে পাবো, এটা পুরো হোল ক্যালকুলেশনটা তোমরা করবা। আমি তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করতে হয় তোমরা অনেকে মনে হয় জানো, যারা আমার চলক গ্রুপে যুক্ত আছো। আমি তোমাদেরকে কোনো কিছু ছাড়াই শর্টকাটে বলে দিতে পারবো এটা মান 2 এর চেয়ে বড় হবে নাকি ছোট হবে, শর্টকাটে। আমার তো মান বের করার কোনো টার্গেট না, কারণ হাতে তোমার ক্যালকুলেটর আছে। আমার টার্গেট ক্যালকুলেটর ছাড়া আমি বলে দিতে হবে এই মানটা কি 2 এর চেয়ে বড় নাকি 2 এর চেয়ে ছোট। খেয়াল করে দেখো, এই মানটাকে আমি তোমাদের একটু আগে প্রুফ করে দেখাইছি, লরেন্জ কনস্ট্যান্ট ইজ অলওয়েজ লেস দ্যান 1। আমি তোমাদেরকে একটু আগে প্রুফ করে দেখাইলাম এই মানটা সব সময় 1 এর চেয়ে ছোট হবে। মানে এই যে এই মানটা 2√2, এটাই তো এটা কি ছিল 8/9 না? 8/9 মানে তো কি 2√2 ডিভাইড বাই 3, এই মানটা কিন্তু 1 এর চেয়ে ছোট। তোমরা বিশ্বাস হলে ক্যালকুলেটর বসাও, ক্যালকুলেটর বসায় দেখো 2√2 ডিভাইড বাই 3 এর মানটা 1 এর চেয়ে ছোট। তাহলে 1 এর চেয়ে ছোট কোন একটা সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 এর চেয়ে ছোটই হবে। আমার কথা ক্লিয়ার? যদি তোমাদের বিশ্বাস না হয় জাস্ট তোমরা একটা ক্যালকুলেটর নিবা। আমি যদি ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিয়ে যদি এক্সাক্ট মানটা আমি যদি তোমাদের বের করে দেখাই তাহলে তোমরা বুঝে ফেলবা। আমি এক্সাক্ট মানটা যদি বের করি, কত উপরে হচ্ছে 4√2 × √2 ডিভাইডেড বাই 3, আমার এই মানটা আসতেছে 1.885। খেয়াল করে দেখো মানটা কিন্তু কমে গেছে 1.885 সেকেন্ড। এই যে খেয়াল করো 1.885। তাহলে ব্যাপারটা আসলে কি ঘটলো বলো দেখি? ব্যাপারটা আসলে ঘটলো যে আমার হচ্ছে ভেলোসিটিটা আলোর কাছাকাছি হওয়ার কারণে এইখানে 2 সেকেন্ড হইলো, এখানে কিন্তু 2 সেকেন্ড হয় না, কই না গেছে। আমি তোমাদের এইটাই দেখাতে চাইছিলাম, যে স্পিডে যায় এটা কি কাঠামোর ভিতরে না? এটা কি কাঠামোর ভিতরে? যে স্পিডে যায় সে কি তার ক্ষেত্রে ঘটনাটা হয় কি যে তার ক্ষেত্রে টাইমটা এটা কি কম হয়, আর যে কাঠামোর বাইরে থাকে তার ক্ষেত্রে টাইমটা বেশি হয়। ঠিক এই ঘটনাটাই ঘটছিল ওইখানটাতে, যে কুপার, আমি মুভিতে এখন চলে আসি, কুপার কি করছিল, কুপার যখন যাইতাছিল, কুপার হচ্ছে আলো বেগের কাছাকাছি গেছে, এর জন্য তার ওখানে টাইমটা কাটছে কম। এই যে আমি আবার দেখো কাঠামো, আমি এতক্ষণ এই মুভি বলার কারণ কি, এই অঙ্ক করার কারণ কি, এই লাইনটা বোঝানো যে কাঠামোর ভিতরের টাইমটা কি হয় কাঠামোর বাহিরের টাইমের চেয়ে কম হয়। আমি আবারও বলি, কাঠামোর ভিতরের টাইমটা কাঠামোর বাহিরের টাইমের চেয়ে কম হয়, অর্থাৎ পৃথিবীতে যে থাকবে তার টাইমটা বেশি হয়, আর রকেট যে চলে যাবে তার টাইমটা কম হয়। তাহলে ব্যাপারটা একটু চিন্তা করে দেখো, ওই যে বাবার বয়স তাইলে তো মেয়ের বয়সের চাইতে কম হয়ে যেতে পারে, কারণ কি পৃথিবীতে যে থাকবে তার তো টাইম বেশি কাটবে। তো মেয়ের বয়স কত ছিল? মেয়ের বয়স হয় 8 বছর, হ্যাঁ, বাবার বয়স ছিল 35 বছর। এখন বাবা মনে করো ওইখানে কাটাইছে 5 বছর, ঠিক আছে, কিন্তু পৃথিবীতে তো 5 বছর না, আরো বেশি কাটবে। আমার কথা ক্লিয়ার? কারণ কাঠামোর ভিতরে টাইমটা কম, কাঠামোর বাহিরে টাইমটা বেশি। বাবা কাটাইছে 5 বছর, বাট পৃথিবীতে ওই 5 বছরের মধ্যে আসলে কাইটা যাবে পৃথিবীতে মনে করো অনেক বছর, কত যে 90 বছর হয়ে গেছে কেন, মেয়ের বয়স ছিল কত 8 বছর, তার মানে পৃথিবীতে কাটা গেছে 82 বছর, কিন্তু বাবার কাছে মাত্র 5 বছর। এইটাই হলো টাইম ডাইলেশন, এইটাই হচ্ছে টাইম ডাইলেশন। আমি এত কিছুর বর্ণনা দিলাম এই জন্যই, এইটাই বোঝানোর জন্য যে টাইম ডাইলেশনটা কি, কিভাবে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হয়, কিভাবে মুভির আলোকে বোঝা যায়, আমি এগুলোই তোমাদেরকে বললাম। আমার এর মাধ্যমে গল্প বলা শেষ, আমরা এখন পড়ালেখা চলে যাব বা বিভিন্ন বোর্ডের বা অ্যাডমিশনের প্রবলেম সলভ করব। তোমরা আমাকে কমেন্টে বলো যে টাইম ডাইলেশন বুঝছো কিনা, তোমরা আমাকে কমেন্টে জানাও টাইম ডাইলেশন বুঝছো কিনা। আমি হচ্ছে অনেক কথা বলে দিছি, এখন তোমরা কমেন্টে জানাও। আচ্ছা, হাফসানুর বলছে বুঝছি, তারপর রাজমিন সিরাজ বলছে সে বুঝতে পারছে। আচ্ছা, এটা অনেকেই বলতেছো। আচ্ছা, আমাদের সাথে তাবাসসুম মালিহা এই গ্রুপে আছো। আচ্ছা, মোবারক হোসেন, আর কে আছো, আর কে বুঝছো টাইম ডাইলেশন, কে বুঝছো
আমাদের সাথে এখন 21 জন যুক্ত আছো। টাইম ডাইলেশন আর কে কে বুঝছো? নুসরাত জাহান দিনা, দিনা যুক্ত আছে আমাদের সাথে, মোবারক বুঝতে পারছে। আর কে আছো দ্রুত বলো। টাইম ডাইলেশন নিয়ে আর প্রবলেম নাই, আমরা ম্যাথে চলে যাব। আর কে আছো একটু দ্রুত বলো। মুভির কাহিনীটা বুঝতে পারতেছো তো? আচ্ছা, মারুফা খন্দকার বলছে সে বুঝতে পারছে। আচ্ছা, এইটাই ছিল হচ্ছে আমাদের টাইম ডাইলেশনের। এখন হচ্ছে আমরা কিছু প্রবলেম সলভ করব, বুয়েটে আসা কিছু প্রবলেম আমরা সলভ করব, বুয়েটে বা বিভিন্ন ধরনের অ্যাডমিশনে আসা। তো আমি হচ্ছে এখন কিছু প্রবলেম তোমাদেরকে বের করি। তো আমি তো শুধু টাইম নিয়ে বুঝাইলাম, আরো কিছু সূত্র আছে, সেটা হচ্ছে টোটাল 3টা সূত্রাবলী। আমি তোমাদেরকে সূত্রগুলো আগে বুঝাই। সূত্র কি? যে নাম্বার 1 ভর বৃদ্ধি সূত্রটা কি? m = m0 ডিভাইডেড বাই √1 - v²/c²। যারা এইচএসসি 21 আছে তোমরা মনে হয় পারার কথা এটা। আচ্ছা, 2 নাম্বারটাকে আসলে কি? যে কাল দীর্ঘায়ন। এখন এখানে আসলে সূত্রটা কি? t = t0 ডিভাইডেড বাই √1 - v²/c²। সবসময় মনে রাখবা m এর মান m0 এর চেয়ে বড়, মানে এই মানটা বড় হয়। এই যে ভর বৃদ্ধি মানে কি? ভর বাইরে যায়। এখন তোমাদের প্রশ্ন, ভর কার বাড়ে? যে কাঠামোর বাইরে থাকে। আমি আবারও বলি যে কাঠামো মানে কি? আমি রকেটকে বুঝাই যাচ্ছি। রকেটের ভিতরে যে থাকবো তার টাইম কম কাটবো, রকেটের বাইরে যে থাকবো বা পৃথিবীতে যে থাকবো তার টাইম বেশি কাটবো। সেম ভাবে বড় সেম, তুমি মনে করতে পারো ভাই ভর তো চেঞ্জ হয় না, বড় চেঞ্জ হয়। এই ভেলোসিটি চেঞ্জ হলে বড় চেঞ্জ হয়। তারপরে 3 নম্বর হচ্ছে আমাদের দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্যটা হয় উল্টা, দৈর্ঘ্যের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে, দৈর্ঘ্য সংকোচন হয়ে যায়। L = L0 × √1 - v²/c²। খেয়াল করে দেখো এইখানে আসলে কে বড়? এই সূত্র দেখা তোমার কমন সেন্স কি বলে? এটা তো লরেঞ্জ কনস্ট্যান্ট। লরেঞ্জ কনস্ট্যান্ট সবসময় কি 1 এর চেয়ে ছোট না? এখন 1 এর চেয়ে ছোট কোনো কিছুকে যদি গুণ করো এটা তো আরো ছোট হয়ে যাবে। তার মানে এখানে হবে L0 এর চেয়ে ছোট হয়ে গেছে। খেয়াল করছি দৈর্ঘ্য সংকোচন। আমি তোমাদেরকে আরেকবার রিপিট করি, ভর বৃদ্ধিতে কি হয়? ভরটা বড় হয়। তারপর কাল দীর্ঘায়নে কি হয়? টাইমটা বড় হয়। এটা কে? যে কাঠামো বাইরে থাকে অথবা যে পৃথিবীতে থাকে। এরপর দৈর্ঘ্য সংকোচন, এটা কি হয়? আগের গুলো কি বৃদ্ধি হতেছিল, এখনকার হ্রাস পাবে। অর্থাৎ পৃথিবীতে যে থাকবে তার কাছে ছোট বলে মনে হবে, এই যে এখানটাতে ছোট বলে মনে হবে। আমার কথা কি ক্লিয়ার? যে আসলে এখন এইটাকে আমি ছোট্ট একটু উদাহরণ তোমাদেরকে দিতে পারি। সেটা আসলে কি? মানে আপেক্ষিকতার এই যে লেন্থের আপেক্ষিকতা তো আমরা সময় বুঝি না। তোমরা ভাববা ভাইয়া কি কর না কোন লেন্থ আবার কিভাবে ছোট বড় হয়? একটা জিনিস যেরকম আছে তো ওইরকমই, এটা আবার কেমন ছোট বড় হয়? আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। আবার তোমাদের এটাও মনে হতে পারে ভাইয়া আমার কাছে যদি ওটা যদি ছোট মনে হয় তাহলে ওইটা তো আমার কাছে বড় মনে হওয়ার কথা। দেখো তোমরা ধরা যাক 2 বন্ধু ছাদে আসো। কোথায় আসো? ছাদে। আমার মাথায় একটা এক্সাম্পল আসছে, সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম। মানে তোমাদের এখন কি শিখাবো? দৈর্ঘ্যের সংকোচন ফিলিংস শিখাবো, ম্যাথ না। মানে ফিল করতে পারা যে আসলে জিনিসটা কি বুঝাইতেছে। ধরা যাক এই হচ্ছে একটা বিল্ডিং আর এই হচ্ছে একটা বিল্ডিং, ঠিক আছে? এই বিল্ডিং এ এইখানে তুমি দাঁড়ায় আছো এবং এইখানে আরেকজন দাঁড়ায় আছে, ওকে? এখন এই পার্সনটা যদি তোমার সামনে আসে তোমার কাছে কি মনে হবে? মানে তোমরা যখন আয়নাতে দাঁড়াও, আয়নাতে তোমরা তোমাদের যখন মাপো একেবারে যখন কাছে থাকো পুরো সমান দেখায়, তুমি যখন একটু পিছনে যাও আয়নার বিম্বটা ছোট মনে হয়, মানে তুমি একটুখানি ছোট হয়ে গেছে মনে হয়। এরকম তুমি পিছিয়ে যেতে যেতে তুমি অনেক দূরে চলে যাবা, আয়নার মানুষটা কি পিচ্ছি হয়ে যায় না? এখন তোমরা কি বলতে পারবে এখানে দৈর্ঘ্য সংকোচন? না, এখানে দৈর্ঘ্য সংকোচন হয় নাই। আমি বুঝাইতেছি তোমাদের ফিলিংস যে আমরা আপেক্ষিকতা জিনিসটা আসলে কিভাবে ফিল করতে পারি। যে তোমাদের মনে একটা প্রশ্ন হওয়ার কথা যে ভাই আপনি যে আপনার যমজ ভাই যে পৃথিবীর বাইরে চলে গেল তার ক্ষেত্রে টাইমটা কিভাবে কাটতেছে? কম কাটতেছে, আর আপনার ক্ষেত্রে টাইমটা বেশি কাটতেছে। অর্থাৎ আপনার এখানে স্লো আর আপনার ভাইয়ের ওখানে ফাস্ট, তাই না? এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আচ্ছা ভাইয়া যদি এরকম হয় আপনার যমজ ভাই যদি এখন যদি টাইম মাপে, এতক্ষণ টাইম মাপছেন আপনি, খেয়াল করে দেখো আমি হলাম পৃথিবীতে, আমার ভাই যমজ ভাই রকেটে করে বাইরে যাচ্ছে, হ্যাঁ আমি টাইম মাপতাছি কি যে যে আমার ভাইয়ের ক্ষেত্রে টাইমটা কাটতেছে কম আর আমার ক্ষেত্রে টাইমটা কাটতেছে বেশি। আচ্ছা এখন যদি আমার ভাইরে বলি আচ্ছা বলো তো তুমি কিরকম দেখছো, তোমার ক্ষেত্রে কিরকম টাইম কাটছে, যদি আমি ওকে কোশ্চেন করি এখানে ব্যাপারটা আসলে পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন তোমরা ভাবতে পারো যেহেতু আমার এখানে পৃথিবীতে বেশি টাইম কাটছে ওইখানে কম টাইম কাটছে, তাইলে নিশ্চয়ই ওর ক্ষেত্রে ওর থেকে যদি আমি তাকাই তাহলে ওর এখানে তো কম টাইমই কাটবে। আসলে না, ও যদি আবার তাকায় তাহলে দেখবে যে ওর ওইখানটাতে টাইম বেশি কাটছে আমার এখানটাতে টাইম কম কাটছে। এখন একটা কনফিউশন হয়ে গেল না? তোমরা কি বলতেছে না বলতেছে আমার পৃথিবীতে এখানে আমি দেখো তোমাদের আজকে মাথা প্যাচ খাওয়াই দিব। প্যাচটা হচ্ছে কিরকম, আবার প্যাচটা আমি ছুটাই দিব।
প্যাচটা হচ্ছে এরকম, আমি একটু আগে বললাম পৃথিবীতে টাইমটা কি কাটে, বেশি কাটে, আর রকেটে করে যে যায় তার টাইম কম কাটে। এগুলো কে বলতেছে ভাই? এগুলো তো আমি বলতেছি পৃথিবীতে থেকে। এখন এটা কারণটা কি? আমার সাপেক্ষে আমার ভাই হচ্ছে আমার দিকের কাছাকাছি সে যাচ্ছে, তাই না? আচ্ছা, এতক্ষণ তো সব আমার সাপেক্ষে হিসাব করছি। কেন আমার সাপেক্ষে সবসময় হিসাব করবো কেন? ওর সাপেক্ষে চলো এখন হিসাব করি। ওর সাপেক্ষে যদি হিসাব করি আমরা এখন কি দেখবো? ও হলো স্থির। আমরা যখন ট্রেন দিয়ে যাই আমরা তো চুপ করে বসে থাকি, আমরা দেখি গাছগুলো আমাদের সামনে আসতেছে। আসলে কি গাছ আমাদের সামনে আসতেছে? এইটাই হলো আপেক্ষিকতা। আমরা ট্রেনে চুপ করে বসে আছি, আমরা নড়তেছি না, ট্রেন নড়তেছে। কিন্তু তোমার যদি একটা কোশ্চেন করি, গাছগুলো কি আসলে সামনে আসতেছে? হ্যাঁ, গাছ সামনে আসতেছে যদি ট্রেনকে স্থির ধরি। আমার কথা আরেকবার শুনো, ট্রেনের সাপেক্ষে যদি আমরা হিসাব করি যে ট্রেনটা স্থির, ট্রেন কিন্তু চলমান, বাট কার সাপেক্ষে চলমান? গাছের সাপেক্ষে। এখন যদি উল্টায় দিই, ট্রেন চলমান গাছের সাপেক্ষে, এখন যদি উল্টায় দিই তাহলে গাছ চলমান ট্রেনের সাপেক্ষে। এটাই তো বলা যায় নাকি? ট্রেন চলমান গাছের সাপেক্ষে, তাহলে গাছ চলমান ট্রেনের সাপেক্ষে। সো আমরা বলতে পারি গাছ কিন্তু আমাদের দিকে আসতেছে, আমরা চুপ করে বসে আছি। সেম টু সেম এখানেও খাটানো যায়। এতক্ষণ হিসাব করছি আমি পৃথিবীতে বসে, কেন? হিসাবটা ও আমার ভাইয়ের থেকেও তো হিসাব করতে পারতাম। তখন আমার ভাই বলবে যে রাফি, পৃথিবী গ্রহটা তোমাকে নিয়ে দূরে চলে যেতেছে। আসলে ব্যাপারটা না, আমার কথা ক্লিয়ার? মানে দুইজনের সাপেক্ষে দুইজন। আমি দেখবো যে আমার এখানে বেশি টাইম কাটে, রকেটে কম টাইম কাটে, আর আমার ভাই দেখবো যে ওর ওইখানে বেশি টাইম কাটে, আমার এখানে কম টাইম কাটে। এখন তোমাদেরকে প্রশ্ন, ভাই এই তো দিলেন তো মাথা নষ্ট করে, আসলে কোনটা সত্য? আসলে দুইটাই সত্য। আমি যেটা বলবো এইটা সত্য, এটা আমার জন্য, আমার সাপেক্ষে, আর আমার ভাই যেটা বলবে ওইটা সত্য, এটা ওর সাপেক্ষে। মানে দুইজনের দুইটা সাপেক্ষ, দুইজনের দুই রকম ওয়ার্ল্ড। কি মাথা গোলাইতেছে? আমি একটু কমেন্টে বলো যে আসলে আমি যে এত কিছু বলতেছি এগুলো নিয়ে কি তোমরা আগে চিন্তা করছিলা? এই চ্যাপ্টারটা যখন পড়ছো এইভাবে চিন্তা করছিলা, বা এরকম প্যাচ কি তোমাদের মাথায় আসছিল? আর কতটুকু আমি বুঝাতে পারছি এটা একটু কমেন্টে আমাকে বলো। আমি অনেকক্ষণ বলে ফেলছি, আমাকে একটু কমেন্টে বলো যে আমি তোমাদের কতটুকু বুঝাইতে পারছি। আমাকে একটু কমেন্টে বলো তোমরা কতখানি বুঝছো। আমাকে একটু কমেন্টে বলো কতখানি তোমরা বুঝছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মারুফা খন্দকার, মারুফা মারিফ, ও মারুফা নামে দুইজন। তারপর শিরিন আছে, জারিন তাসনিম, তুমি বলছিলা যে তুমি দেখছিলা মুভিটা। জারিন তাসনিম বলছে বুঝতেছি। আচ্ছা গুড, জারিন তাসনিম। আচ্ছা, তারপরে আমাদের সাথে এখন মারুফা খন্দকার বলছে সেও বুঝছে। আর কে আসো? তারপর হচ্ছে মারুফা মারিফ, সেও বলছে বুঝছি ভাইয়া। হুমায়ুন কবির রিয়াদ, সে বলছে বুঝতে পারছি স্যার। তারপর মোবারক হোসেন, হ্যাঁ ভাইয়া চিন্তা করছি। আচ্ছা, রাবেয়া আক্তার, দেখছো খুবই ক্রিটিক্যাল ব্যাপার সেবার। মানে আজকে তোমাদের যেভাবে আমি আলোচনাগুলো করলাম আমার মনে হয় কখনো এগুলো নিয়ে ভাবো নাই। ওকে, ভাবো নাই তো সমস্যা কি? ভাবার তো সময় আছে, তোমরা এগুলো নিয়ে ভাববা। হ্যাঁ, আচ্ছা এখন চলো আমরা একটা ম্যাথে চলে যাই। সেটা আসলে কি ম্যাথ? বুয়েটের একটা ম্যাথ। আমরা এখন বুয়েটে আসা একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে? তো প্রবলেমটা আসলে কি? প্রবলেমটা এটা কোথায় আসছে? বুয়েট 2009-10 সালে আসছে। 2009-10। এটা কিন্তু ডিউ রিটেন আসার মতো একটা অঙ্ক। আমি আবারও তোমাদেরকে বলি, আমরা হচ্ছে ডিউ থার্স্টার নামে একটা গ্রুপ, আমরা 4জন ভাইয়া আমরা শুরু করছি। তোমরা সোহানুর রহমান ভাইয়াকে চিনো? সোহানুর রহমান ভাই সে কেমিস্ট্রি যে নেয়। তারপর তোমাদের হাবিব ভাইয়া তো আছেই, তোমাদের হাবিব ভাইয়া হচ্ছে আমরা 4জন ভাইয়ারা মিলে একটা নতুন গ্রুপ খুলছি, সেটা হচ্ছে ডিউ থার্স্টার। এখানে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড আমরা প্রবলেম সলভ করব। আমি এখন তোমাদের এখন কেন ক্লাস নিচ্ছি ইন্ট্রোডাকশন হিসাবে, আসলে তোমাদের মেইন হচ্ছে তোমাদেরকে আমি ইনভাইট করতে আসছি তোমরা ডিউ থার্স্টার গ্রুপটায় যুক্ত হও। ওইখানে যদি তোমরা যুক্ত হও, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে, মাত্র একটা ক্লাস করে যদি ভালো লাগে, তোমরা গ্রুপটায় যুক্ত হও, ইনশাআল্লাহ ওইখানে তোমাদেরকে দারুণ দারুণ জিনিস জোশ ভাবে একেবারে ডিপ লেভেলে ঢুকে ইনশাআল্লাহ শিখাবো। আচ্ছা, তো আমাদের যে প্রবলেমটা এটা বুয়েটে আসলেও আমি আবারও বলি এটা ডিউতে আসার মতো একটা অঙ্ক। এটা কোথায় আসছে? বুয়েটে আসছে 2009-10 সালে। প্রশ্নটা হচ্ছে ভিন্ন গ্রহের একটি নভোযান, ভিন্ন গ্রহের একটি নভোযান 0.6c গতিতে মাঠের খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী, মাঠের খেলোয়াড়দের
পরিমাপ অনুযায়ী বুয়েট ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। ফুটবল মাঠটি 110 মিটার লম্বা। ফুটবল মাঠটি 110 মিটার লম্বা। তারপরে কি বলা হলো যে এবং 50 মিটার প্রশস্ত। এবং 50 মিটার প্রশস্ত। এরপর কি বলছে যে নভোযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী ফুটবল মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো বিশাল বড় একটা প্রশ্ন। তো তোমাদেরকে আরেকবার আমি একটুখানি রিক্যাপ করি। হোয়াট ডাজ রিক্যাপ মিন্স, যে তোমাদেরকে এগুলো পরিচয়গুলো আরেকবার দিয়ে আনি। এল নোট, টি নোট এবং এম নোট, এই পরিচয়গুলো তোমাদেরকে আরেকবার দিয়ে আনি। সেটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি কোনটা, মানে তোমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া আপনি যে এতক্ষণ শিখাইলেন আমরা তো অনেক কনফিউজ হয়ে গেলাম, অ্যাকচুয়ালি কোন টাইমটা? এটা হচ্ছে যে সাপেক্ষ, তুমি যে কাঠামোতে আছো ওই সাপেক্ষে। এখন খেয়াল করে দেখো, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রকৃত, মানে আমি পৃথিবীতে বৈশা যদি আমি এত কিছু বলে দিতে পারি তাহলে তো ব্যাপারটা আসলে হইল না। আসল হইল যেখানে ঘটনা ঘটছে তাকে জিজ্ঞাসা করা। আমি আবারও বলি, আমি পৃথিবীতে বসে যদি বলে দেই এত দূরের আমার ভাই রকেটে করে যাইতেছে, তার লাগছে 2 সেকেন্ড, এটা কে বলতেছে? আমি বলতেছি। বাট এটা কি আমারটা বলাটা কি সঠিক? তোমরাই বলো আসল সঠিক কোনটা? এটা তো সাপেক্ষে, ও সাপেক্ষে আমার। বাট আসল হইল সে নিজে একটা কাজ যখন রকেটে বসে করলো, সেই বলতে পারবে তার কতক্ষণ লাগছে। আমার কথা ক্লিয়ার? আমার ভাই মনে করো ওইখানে রকেট করে যাচ্ছে, একটা বলকে এভাবে বাড়ি মারলো, বাড়ি খেয়ে সেটা আবার উপরে উঠলো। আমার ভাই যে টাইমটা মাপবো ওটা কি অ্যাকচুয়াল টাইম না? ওটা কি অ্যাকচুয়াল টাইম? আর তোমাদেরকে আমি এটা শিখাইছি যে কাঠামোর ভিতরে থাকলে সেটা আসলে কি ছিল, বা কাঠামোর ভিতরে মানে কি রকেটের ভিতরে যে থাকবো সেটাই তো অ্যাকচুয়ালটা, তাই না? তারপরে আমরা বলতে পারি টি নোট যেটা ছিল, একটু আগে তোমাদেরকে বুঝাইলাম যে টি এর মানটা বড় হয় আর টি নোটের মানটা ছোট হয়। মানে পৃথিবীতে যে থাকবো তার হলো টি, ওই যে মানটা বড়, ওই যে 2 সেকেন্ড। আর টি নোট কি ছিল? কাঠামোর মধ্যে যে ছিল 1.89889 সেকেন্ড। তোমরা বলতো ভাই অ্যাকচুয়াল কোনটা? অ্যাকচুয়াল হলো 1.889। তারপরে নট যেটা থাকবো, নট যেটা থাকবো সেটাকে আমরা কি বলবো? অ্যাকচুয়াল। সেটা কি বলবো? অ্যাকচুয়াল। আচ্ছা, তার মানে এই এল নোট মানে হবে অ্যাকচুয়াল, এম নোট মানে হবে অ্যাকচুয়াল। যেমন ধরা যাক এই যে আমার মোবাইল ভর আমি ধরে নিলাম যে এটা অ্যাকচুয়ালি 300 গ্রাম। এটা কত গ্রাম? 300 গ্রাম। তাইলে এটা কি এম নোটের মান 300 নাকি এম এর মান 300? এম নোটের মান 300 অ্যাকচুয়াল যেটা। হ্যাঁ, তোমরা এই জিনিসটা বুঝে নিবা যে অ্যাকচুয়াল যেটা এল নোট। এখন এইটাকে আমি কি করলাম? রকেটে পাঠিয়ে দিলাম। এটাতে আমি রকেট করে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, তার মানে রকেট করে যাক আর পৃথিবীতে থাকুক, এটা এম নোট। কিন্তু রকেট করে এটাকে পাঠিয়ে দিলাম, এখন আমি পৃথিবী থেকে আমি বললাম যেটা কত, এটা ভর কত, এটা কিন্তু 300 গ্রাম থাকবে না, এটা 400 বা 500 গ্রাম হয়ে যাবে, কারণ আমাদের ভর বৃদ্ধি। আমার পুরো এক্সাম্পল বুঝছো? আমি যদি মোবাইলটাকে রকেট করে পাঠিয়ে দিই, আমি তো জানি এটা 300 গ্রাম, তার মানে এটা রকেট করে যখন পাঠিয়ে দিব, রকেটে একটা মানুষের দিয়ে পাঠাবো না, ওই রকেটে যে থাকবে সেই অ্যাকচুয়ালটা বলতে পারবো যে হ্যাঁ এটা 300 গ্রাম। বাট আমি যদি পৃথিবীতে থাকি, যদি আমি এটা হিসাব করি, এটা 300 গ্রাম আমার কাছে মনে হবে না, এটা 400 বা 500 গ্রাম বলে মনে হবে। তোমাদের কাছে একটা প্রশ্ন এখন আমি করব, সেটা হচ্ছে রেডি, একটা ধাঁধার মতো। ধাঁধাটা হচ্ছে এরকম, তোমাদের যে রুমে দরজা আছে না, এই দরজার হাইট কত? একটু কমেন্টে বলো তো, তোমাদের রুমের দরজার হাইট কত? তোমাদের রুমের দরজার হাইট কত? কমেন্টে বলো দেখি, কাদের বাসার হাইট কতখানি দরজার? তোমাদের রুমের দরজার হাইটগুলো কতক্ষণ হয়ে থাকে? আচ্ছা, মারুফা মারিফ বলছে যে লিঙ্কটা দিয়ে দিতে। আচ্ছা, লিঙ্কটা আমি দিয়ে দিব। তোমাদের রুমের দরজার হাইটটা কতটুকু হয়ে থাকে? আনুমানিক 7 ফুট
7 ফুটের বেশি তো হওয়ার কথা না, তাই না? একটা রুমের দরজার হাইট। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সাপোজ পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তিটা 8 ফুট, সে মাথা না নোয়া বডি শেপ চেঞ্জ না কইরা সে কিভাবে 7 ফুট দরজার মধ্যে দিয়ে যাবে? তোমাদের কাছে আমার একটা ধাঁধা, 8 ফুট লম্বা একজন লোক 7 ফুট উচ্চতার একটি দরজা দিয়ে কিভাবে, মানে বাড়ি না খায়া মাথা না নোয়া বডি শেপ চেঞ্জ না করে সে কিভাবে যাবে? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। আচ্ছা, মারুফা খন্দকার বলছে 6। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্নটা বুঝতে পারছো যে মাথা না নুয়ে কিভাবে আমরা যেতে পারবো? একটু তাড়াতাড়ি জানাও। 8 ফুট লম্বা একজন ব্যক্তি কিভাবে 7 ফুট একটা দরজার মধ্যে দিয়ে যাইতে পারে? আচ্ছা, মোবারক হোসেন বলছে ইম্পসিবল। আচ্ছা, এটা কি ইম্পসিবল? আসলে ইম্পসিবল। আমি যে তোমাদের শিখাচ্ছি, যে এতক্ষণ যে শিখাইলাম L = L নট রুট ওভার 1 - b² / c², এটা কেন শিখাইলাম বলো দেখি? আমি যদি আলোর বেগের কাছাকাছি যাই, আমি যেতে পারি, তখন সেই ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটতে পারে? দেখো, তোমরা বলতেছো ইম্পসিবল, এখন মোবারকের আমি আনসারটা আমি দিব, হ্যাঁ, বাট তার আগে তোমাদের থিঙ্কিং লেভেলটা আমি আগে বাড়াই দিব। তোমাদের থিঙ্কিং লেভেলটা আমি বাড়াবো। আমি বলবো মোবারকেরটা বলিছে কিনা, আমি এখন কিছুই বলি নাই, আমি আরো মানুষের আনসার চাচ্ছি। মারুফা খন্দকার আনসার দিছে শুয়ে, না না শোয়া যাবে না। তারপর হুমায়ুন কবির বলছে কোশ্চেন বুঝছি। আচ্ছা, এক একজন এক একটা বলতেছো। তারপর মোবারক হোসেন বলছে ওকে ভাইয়া। তারপর হচ্ছে মারুফা মারিফ, ও বলছে 8 ফিট। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমার প্রশ্ন ছিল যে একজন ব্যক্তি সে এই দরজার মধ্য দিয়ে সে হচ্ছে 8 ফিট, ব্যক্তিটা হচ্ছে 8 ফিট আর দরজা হচ্ছে 7 ফিট। আমার প্রশ্ন হলো যে 8 ফিট ব্যক্তি সে 7 ফিট দরজা দিয়ে হচ্ছে যাইতে পারবে কিনা, মানে টাচ খাওয়া যাবে না। এখন তোমাদের মধ্যে অনেকে, মানে এটা হচ্ছে আমি এখন যে ব্যাখ্যা দিব স্টুডেন্টদের ব্যাখ্যা, আমার ব্যাখ্যা না, স্টুডেন্টদের ব্যাখ্যা। ভাইয়া আপনি তো শিখাইছেন L নট যেটা থাকে সেটা হলো অ্যাকচুয়াল, তো অ্যাকচুয়াল কি 8 ফিট? লোকটা কতটুকু 8 ফিট? তো বলবে যে ভাইয়া আপনি শিখাইছেন 8 ফিট, তাইলে 8 × √1 - b² / c²। আমরা তো জানি এটা তো একের চেয়ে ছোট, তো আমরা 8 এর সাথে গুণ করলে 7 তো হইতেই পারে, তাই না? এটা তোমাদের এটা স্টুডেন্টদের মতবাদ যে ভাইয়া L নটের মান যদি 8 হয় তাহলে L এর মান তো 7 হইতেই পারে, আসলেই তো হইতে পারে, তাই না? হইতেই তো পারে, কারণ কি দৈর্ঘ্য সংকোচন মানে কি ছোট হয়ে যাওয়া। এখন কাহিনী আছে, কাহিনীটা তো ছোট তো হইছে আমার সাপেক্ষে, মানে ধরা যাক আমি এখানে দাঁড়িয়ে আছি আর উসাইন বোল্ট হচ্ছে আলোর বেগে এসে যাবে, আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে উসাইন বোল্ট দাঁড়িয়ে আছে। উসাইন বোল্ট হইতেছে কয় ফিট? 8 ফিট ধরো আর কি, উসাইন বোল্ট 8 ফিট, আর আমার সামনে আসলে দরজা, এই দরজাটা হচ্ছে 7 ফিট। আমি তোমার বললাম উসাইন বোল্ট তুমি ফুল স্পিডে দৌড় দাও তো, আলোর বেগের কাছাকাছি দৌড় দাও তো, দেখি তুমি বাড়ি খাও কিনা। তো সে দৌড় দিল, তো আমি তো অঙ্ক করছি যে 8 ফিট হলে সেটা 7 ফিট হয়ে যায়, তখন সে যাবে, কিন্তু দেখা গেল সে বাড়ি খাইছে। এখন হুসেন বলতো আমার গালে শুরু করে, বেটা তুই কি অঙ্ক করছস, আইনস্টাইন কি ভুল সূত্র দিছস? 8 ফিট তুই বলছো যে 7 ফিট হয়ে যাবে, আমি আরামসে যেতে পারবো, বা 7 ফিট না ধরো যে 6.5 ফিট হয়ে গেল, হ্যাঁ, তো তুমি বলতে পারো ভাইয়া যে এটা তো 6.5 ফিট হলে এটা তো সেটা চলে যাওয়ার কথা। আসলে তো আমার সাপেক্ষে, এটা তো উসাইন বোল্টের সাপেক্ষে না। আমার কথা কি বুঝতে পারতেছো? যে 6.5 ফিট হয়ে গেল, এটা আমি উসাইন বোল্ট মাপে নাই, উসাইন বোল্ট কিন্তু 8 ফিটই আছে। সো উসাইন বোল্ট যখন যাবে সে একটা বাড়ি খাবে। আমার কথা কি ক্লিয়ার? আলোর বেগের কাছাকাছি গেলে যে ও 6.5 ফিট হয়ে গেছে, আমার কাছে মনে হয় লাভটা কি আমার বলো? যে দরজা দিয়ে যাবো তারটাই তো মেন। আমার কথা ক্লিয়ার? যে যাচ্ছে সে তো 8 ফিটই থাকবে, সে কি চেঞ্জ হবে? 8 ফিট কি চেঞ্জ হবে? 8 ফিট তো চেঞ্জ হবে না, 8 ফিট তো 8 ফিটই থাকবে, চেঞ্জ হবে এইটা। বাট এইটা তো আমার সাপেক্ষে চেঞ্জ হওয়া কি আসে যায়? আমার সাপেক্ষে চেঞ্জ হয়ে যাওয়াটা উসাইন বোল্টের কি আসে যায়? সো মোবারক, তোমার আনসারটাই সঠিক, যেটা ইম্পসিবল। আর তোমাদের মধ্যে অনেকেই এটা আনসার দিতে, আমি নিজেই যখন ইন্টারে প্রথম পড়তাম তখন আমার কাছে মনে হইতো যে আসলেই তো 8 ফিটটা তো 6.5 ফিট হয়ে যেতে, চলে তো যেতে পারবে, কিন্তু ভাই এটা তো যে যাচ্ছে তার সাপেক্ষে না, ওই যে বললাম না কাঠামোর সাপেক্ষ ওইটা। আচ্ছা, আমরা একটুখানি কমেন্ট দেখি, এরপর হচ্ছে বুয়েটের প্রবলেমটা আমরা সলভ শুরু করে দেব। আচ্ছা, তো চলো আমরা বুয়েটের প্রবলেমটা সলভ করি। আমাদের যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে কি বলা হয়েছে যে 0.6c গতিতে, অর্থাৎ আলোর বেগের প্রায় অর্ধেকের চেয়ে বেশি, খেয়াল করে দেখো আলোর বেগের অর্ধেকেরও বেশি,
মাঠের খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী ভিন্ন গ্রহের একটি নবযান 0.6 গতিতে মাঠের খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী বেগটা বুয়েট ফুটবল মাঠের দৈর্ঘ্য, মানে আমরা একটা মাঠ আঁকি, এটা বুয়েট ফুটবল মাঠ, এই মাঠের কি বরাবর দৈর্ঘ্য বরাবর অতিক্রম করতেছে। তার মানে এই একটা রকেট এই যে এইভাবে যাচ্ছে, ওকে, তার মানে এই যে দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া এই যে এতক্ষণ যে বুঝাইলাম দৈর্ঘ্যটা কি আসলে চেঞ্জ হবে? চেঞ্জ হবে সাপেক্ষে। যেমন এইখানে মনে করো যে তোমাদের একজন ভাইয়া বা আমি ধরো বুয়েট মাঠে বেড়াতে গেলাম, আমি এখানে বুয়েট মাঠে আসি, আর এখানে মনে করো ধরা যাক হচ্ছে নবযান করে যাচ্ছে, তো আমি মেপা দেখলাম যে এটা 110 মিটার, এটা কি অ্যাকচুয়ালটা না? এটা কি অ্যাকচুয়ালটা, তাহলে আমরা বলতে পারি এল নট এর মান হবে 110। এই যে 110 মিটার, এটা অ্যাকচুয়াল। এটা কে মাপছে? এটা আমি মাপছি, আমি তো বুয়েট মাঠে আসছি। যে মহাকাশযান করেছে সে কি বুয়েট মাপে আছে? সে তো উপরে দিয়ে চলে যেতেছে, এটা আসলে উপর দিয়ে চলে যেতেছে, উপর দিয়ে। তো আমি মেপা দেখলাম 110 মিটার। এখন যে রকেট করে যাচ্ছে সে আসলে কতটুকু মাইপা পাবে? আমি মাপছি 110 মিটার, বাট যে রকেট দিয়ে যাচ্ছে সে মাইপা কতটুকু দেখবে। তো চলো আমরা অঙ্কটা করি। L = L নট √ 1 - v² / c², 110 * √ 1 - v এর মান কত? 0.6 ডিভাইডেড বাই এত, এর হোল স্কয়ার হবে আর কি, তাই না? এই যে এত হবে, ওকে। আচ্ছা, তারপর যদি আমরা বসাই দিই 110 * 1 - 0.36 √ হবে, তাহলে 110 * √ 0.64। তোমরা জানো 0.64 কে আমরা কি লিখতে পারি? 0.8। তার মানে 110 এর সাথে তোমরা 0.8 গুণ দিয়ে দিবা, তো কত হবে? 110 এর সাথে যদি 0.8 গুণ না দিয়ে শুধু 8 গুণ দেই, 8 × 10 = 8 × 1 8 × 8 আর 8 × 8, তাহলে এখানে দশমিক ছিল, তাহলে এটা 88 হয়ে যাবে। দেখছো আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া এটা করে ফেললাম, খুবই ইজি। তাহলে এটা কত হবে? 88 মিটার। আচ্ছা, তোমরা নিচের দিক তো দেখতে পাচ্ছ, রাইট? হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো খেয়াল করে দেখো, এই যে 88 মিটারটা, এই 88 মিটারটা আসলে কে দেখতেছে? ওই পরিমাপ করছেন, যে যাচ্ছে মহাকাশযানে যে যাচ্ছে সে। আর আমি তো মাপছি 110, কিন্তু ও মেপে দেখছে কত? 88 মিটার, ওকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তার মানে এই বরাবর সে দেখবে 88 মিটার। আমার একটা আনসার বের করা শেষ। এখন আসো প্রস্থর ব্যাপারে আসো। তো আমি তো প্রস্থ বরাবর যাই নাই, ও তো আসলে এই বরাবর গেছে। ও কি প্রস্থ বরাবর গেছে? যায় নাই। সবসময় মনে রাখবা, যেই বরাবর যাবে সেই বরাবর চেঞ্জ হবে। কি বলছি বলো? যে বরাবর যাবে সেই বরাবর চেঞ্জ হবে, যে বরাবর যাবে সেই বরাবর চেঞ্জ হবে। তার মানে বাকি বরাবরটা চেঞ্জ হবে না। তার মানে এই বরাবর প্রস্থ আগে যা ছিল তাই থাকবে। তো প্রস্থ আগে কত ছিল? প্রস্থ আগে ছিল 50 মিটার। তাহলে লিখবা, এভাবে লিখবা বাংলায়, যে আমরা জানি যে বরাবর যায় শুধুমাত্র সেই বরাবর পরিবর্তিত হয়। এখানে প্রস্থ বরাবর মহাকাশযানটি যায়নি, তাই মহাকাশযানের জন্য এই প্রস্থ বরাবর ভ্যালুটা চেঞ্জ হবে না, মানে এটা। আচ্ছা, তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম টাইপ, আমাদের টাইপ 1। আমাদের টাইপ 1টা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব। আচ্ছা, তো সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হলো ডিউ 8-9 আসছে। ডিউ 8-9 প্রশ্নটা হচ্ছে এ ও বি দুটি ফোটন, এ ও বি দুটি ফোটন পরস্পরের বিপরীত দিকে, পরস্পরের বিপরীত দিকে সি গতিবেগে চলছে, সি গতিবেগে চলছে। এরপর বলছে বি ফোটনের সাথে, বি ফোটনের সাথে এ ফোটনের আপেক্ষিক বেগ কত? এ ফোটনের আপেক্ষিক বেগ কত? তো আমরা যদি অপশনগুলো একবার দেখি, হাফ অফ সি, সি, 2c, 2/3 সি। এখন যদি এটা নর্মালি প্রশ্ন হতো তাহলে এটার আনসারটা কি হতো? এ একজন ব্যক্তি, ধরা যাক এই যে একজন ব্যক্তি, আর বি হচ্ছে আরেকজন ব্যক্তি। তো পরস্পর বিপরীত দিকে সি গতিবেগে, সাপোজ এটা যদি নর্মাল কোশ্চেন হতো, তাহলে এটা যদি বি হইতো, এটা যদি বি হইতো, আমরা যদি আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি হয় আনসার তখনকার কি হইতো? 2b হইতো, ঠিক কি না? তো অনেকে এটা আনসার 2c দাগাতে যাবে, সেটা ভুল। এটা আনসার 2c হবে না।
আমরা জানি যে কোন একটা ব্যক্তি যদি এই বরাবর যদি 2 মিটার যায়, এই বরাবর যদি আরেক ব্যক্তি 2 মিটার যায়, তাহলে তাদের আপেক্ষিক বেগ কেমনে নির্ণয় করে? 2 মাইনাস মাইনাস 2 সমান কত? 4 হবে না? আচ্ছা, এটা হয়তো নর্মাল কেসে, বাট আলোর ক্ষেত্রে ব্যাপারগুলো এরকম হয় না। কখনো আলোর বেগ সি এর চেয়ে বেশি হতে পারে না, বা কখনো কোনো বস্তুর বেগ সি এর চেয়ে বেশি হতে পারে না। সো এখানে আনসারগুলো দেখো, এখানে 2/3 সি, এটা তো হবেই না। এখন হাফ অফ সি, এটা কি আনসার হবে কিনা? দেখি অর্ধেক হয়ে যাবে। তুমি যদি এই বরাবর যদি একটা টর্চ লাইটের আলো ফেলাও, ওই বরাবর যদি একটা হারিকেনের আলো ফেলাও, দুইটার আলো কি ইন্টারেক্ট করবে? না, বলেও ইন্টারেক্ট করবে না। কারণ হচ্ছে আলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা মিডিয়াম। আলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ও অন্যের বেগ দ্বারা চেঞ্জ হয় না। চেঞ্জ হবে যদি আমি কাঁচ অথবা পানি এইসব যদি ইউজ করি, তাহলে আমার আলোর বেগ চেঞ্জ হবে। এখানে কি আমি সেটা করছি? না, আমি এখানে সেটা করি নাই। এ ও বি দুটি ফোটন জাস্ট একটা বিপরীতে যাচ্ছে, এটা বিপরীতে গেলেও এটা কোনো ধরনের ম্যাথমেটিক্যাল সূত্র মানবে না। তার মানে আমরা বলতে পারি শূন্য মাধ্যমে আলো কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে না। শূন্য মাধ্যমে আলো কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে না, মানে একটা ফিক্সড মাধ্যমে আলো কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে না। এই লাইনটা সবসময় মনে রাখবা। আলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে যদি মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায়। আমরা জানি আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন কিন্তু আলো খুশি বেঁকে যায় এবং আলোর বেগটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা তো আমরা জানি। এখানে তো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে না, একটা মাধ্যমে একটা ফোটন এদিক দিয়ে যাচ্ছে, আরেকটা ফোটন এদিক দিয়ে যাচ্ছে। এইখানে কোনো ধরনের সূত্র মানবে না। আমরা জানি আপেক্ষিক বেগের ক্ষেত্রে সূত্র হলো একটা মাইনাস বাকিটা। হ্যাঁ, এই যে একটা মাইনাস বাকিটা। এখন বলবো ভাইয়া মাইনাস, এখানে আবার মাইনাস দিচ্ছেন কেন? কারণ বিপরীত দিকে তো, হিসাবে এটা 2c আনসার হওয়ার কথা ছিল, বা 2c বলতে কোনো বেগ নাই, 2 ইন্টু আলোর বেগ বলতে কিছু নাই। সো এটা আনসারটা হবে শুধুমাত্র আলোর বেগ, এটা আনসারটা হবে। আমরা এখন আমাদের পরবর্তী টাইপে চলে যাব। আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে? এইটাতে স্টার মারতেছি। তোমাদেরকে এখন আমি বেসিক শিখাবো। কিসের বেসিক শিখাবো? দৈর্ঘ্য সংকোচন আগে বেসিক শিখবো আমরা, তারপরে কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি। এখন বেসিকটাকে একটু বলি। দৈর্ঘ্য সংকোচন এই জিনিসটার জন্য আমি তোমাদেরকে আগে একটা কোশ্চেন করব, যে তোমরা তোমাদের রুমের দরজার দিকে এখন তাকাও। এখন তাকায় আমাকে বলো ওইখানে সর্বোচ্চ কত ফুট মানুষ যাইতে পারবে? আমাকে কমেন্টে জানাও। তুমি তোমার রুমের দরজার দিকে তাকায় আমাকে বলো তো, মানে বাড়ি না খাইয়া মাথা নিচু না করে, সর্বোচ্চ কত ফুট লম্বা একজন মানুষ তোমার দরজার মধ্যে দিয়ে যাইতে পারবে? আমি একটু কমেন্টে জানাও। আমার প্রশ্ন কি বুঝছো? যে বাড়ি না খেয়ে, দরজার সাথে বাড়ি না খেয়ে আমাকে বলতে হবে যে কত ফুট লম্বা একজন মানুষ যাইতে পারে। সাব্বির বলছে 7 ফিট। আচ্ছা, সাদিয়া আফরোজ 7 ফিট, রিন্তি 7 ফিট, ঝুমু 7 ফিট। আচ্ছা ঠিক আছে, আমি 7 ফিট ধরলাম। হ্যাঁ, 7 ফিট। এখন তোমাদেরকে একটা মজার একটা কোশ্চেন করি। সাপোজ একজন ব্যক্তি 8 ফিট, পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তিটা, আমি জানি না সে এখন বেঁচে আছে কিনা, 8 ফিট লম্বা একজন মানুষকে আমি আনলাম। আইনে এখন তোমাকে বললাম যে এই লোকটাকে এই রুম থেকে ওই রুমে যেতে হবে, এই লোকটাকে তোমার এক রুম থেকে আরেক রুমে যেতে হবে। এখন লোকটা মাথা নোয়াতে পারবে না, লোকটা তার বডি শেপ চেঞ্জ করতে পারবে না, না কইরা 8 ফুট লম্বা একজন ব্যক্তি কিভাবে 7 ফুট দরজা দিয়ে যাবে? আমাকে কমেন্টে বলো। 8 ফুট লম্বা একজন ব্যক্তি কিভাবে 7 ফুট এর একটা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে? এটা আমাকে কমেন্টে জানাও। আমি যদি একটু কমেন্টগুলো যদি পড়ি। তুমি আমার প্রশ্ন বুঝছো তো? আচ্ছা, আলোর বেগের কাছাকাছি বেগে গেলে, রায়হান প্রান্ত একেবারে ঠিক আনসার দিছো, ঝুমুর আনসার দিছো আলোর বেগের কাছাকাছি গেলে। তারপরে তাবারাকা নাহার আয়েশা আনসার দিচ্ছে দৈর্ঘ্য সংকোচনের মাধ্যমে। তারপর সাদিয়া বিনতে মোস্তাফিজ
আচ্ছা ও আনসার দিছে হচ্ছে আলোর বেগে গেলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা কিন্তু আসলে আলোর বেগ বলে ফেলছো, আলোর বেগে যাইতে পারবে না, এটা একটা ভুল আনসার। আলোর বেগে না, আলোর বেগে কাছাকাছি গেলে। তো চলো আমরা একটুখানি এখন ব্যাখ্যা দিব আলোর বেগে কাছাকাছি গেলে কি ঘটনা ঘটে। তো আমরা জানি L = L0 × √1 - v²/c², এই সূত্রটার আমরা ব্যাখ্যা দিব। এখন এক ঢিলে আমি কয়েকটা পাখি মারতে চাই, কারণ এই সূত্রটা তো আমরা শিখতে পারি যে T = T0 / √1 - v²/c², এটা তো আমরা শিখবো। আবার M = M0 / √1 - v²/c²। আমি চাচ্ছি তোমাদেরকে একসাথে তিনটা সূত্র শিখিয়ে দিতে। রেডি? আচ্ছা এখন তোমাদের স্টুডেন্টদের মধ্যে একটা কমন প্রবলেম, ভাইয়া L এবং L0 চিনি না। তোমাদের স্টুডেন্টদের মধ্যে একটা কমন প্রবলেম, ভাইয়া L এবং L0 চিনি না, কোনটা L0 হয়। আজকে আমি তোমাদেরকে দুইটা দারুণ টেকনিক শিখিয়ে দিব, দেখলেই তুমি বলে ফেলতে পারবা কোনটা L কোনটা L0। ঠিক আছে, চলো আমরা শর্টকাট টেকনিকটা শিখি। টেকনিকটা আসলে কি? টেকনিকটা হচ্ছে যে L এবং L0 চেনার উপায়। একটা জিনিস খেয়াল করে দেখো, সবসময় মনে রাখবা যেটার নিচে নট থাকে সেটা হচ্ছে স্থির মাধ্যম, যেটার নিচে নট থাকে সেটা হচ্ছে স্থির মাধ্যম। তার মানে L0, এই যে যার নিচে নট থাকবে, যার নিচে নট চিহ্ন থাকবে সে স্থির মাধ্যম। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাই স্থির মাধ্যম মানে কি, সেটা কি থাইমা আছে? আচ্ছা ব্যাপারটা হলো স্থির মাধ্যম হলো যে যাচ্ছে তার সাপেক্ষে। স্থির মাধ্যম আসলে আমরা কেমনি হিসাব করব? আমি তো লিখলাম ভালো কথা, যার নিচে নট চিহ্ন থাকবে সে স্থির মাধ্যম। তার মানে এইখানে অয় হলো স্থির মাধ্যম, অয় এটা হলো স্থির, এটা হলো স্থির। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাই স্থিরটা চিহ্ন কেমনে? আপনি বলছেন ঠিক আছে যেটা নট সেটা স্থির, বাট স্থিরটা চিহ্ন কেমনে, এটা তোমাদের একটা প্রশ্ন। তো ওইটা চেনার উপায়টা আসলে কি, খেয়াল করে দেখো। পৃথিবীর সাপেক্ষে ধরা যাক কোনো একজন ব্যক্তি রকেট করে যাওয়া শুরু করলো। এখন এইখানটাতে পৃথিবীর সাপেক্ষে যাওয়া শুরু করলো। এখন যে ব্যক্তিটা যাচ্ছে সে কোথায়? রকেটে না। তার মানে স্থিরটা হচ্ছে যার সাপেক্ষে যাচ্ছে সে যেখান দিয়ে যাচ্ছে সেইটা। বুঝো নাই? আরো সহজ বাংলা ভাষায় বলি, আরো সহজ বাংলা ভাষায় বলি যে সাপোজ একজন লোক পৃথিবী থেকে একটা রকেটে সে জার্নি শুরু করলো। এই হচ্ছে ধরা যাক তোমরা দুইজন, তোমাদের থেকে আমি সাপোজ দুইজনের নাম বলতেছি, র্যান্ডমলি বলতেছি। হ্যাঁ ধরা যাক এখানটাতে হচ্ছে রিন্তি দাঁড়ায় আছে, এখানটাতে রিন্তি দাঁড়ায় আছে, আর এখানটাতে হচ্ছে ফারিয়া রকেটে বসে আছে। এখন ফারিয়া এবং রিন্তি দুইজন ধরা যাক যমজ বোন, দুইজনের বয়স সেম। এখন ফারিয়া কি করলো, সে রকেটের মাধ্যমে যাওয়া শুরু করলো। এখন যেতে যেতে একটা পর্যায়ে সে অনেক উপরে চলে যাবে, হ্যাঁ দূরে চলে যাবে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন যে ভাইয়া এখানে L0 কে? এখানে L0 কি রিন্তি নাকি ফারিয়া? ভাই এখানে T0 কে? T0 কি রিন্তির টাইম নাকি ফারিয়ার টাইম? এখানে M0 কে? M0 কি রিন্তির ভর নাকি ফারিয়ার ভর? আনসার হচ্ছে সবসময় মনে রাখবা কে যাচ্ছে তার দিকে তাকাবা, রকেটে কে আছে তার দিকে তাকাবা, রকেটে যে থাকবে তারটা হলো স্থির ভর। আমার কথা ক্লিয়ার? মানে যে জিনিসটা চলে যাচ্ছে সেটাই হলো স্থির। এখন তোমাদের কাছে উল্টা মনে হবে, ভাই এগুলো কি বলতেছেন, রকেট করে দিতেছে ফারিয়া আবার স্থির হয় কিভাবে? আরে ভাই ফারিয়ার সাপেক্ষে তো ফারিয়া স্থির। আমার কথা ক্লিয়ার? আমি যেমন ট্রেনে করে যখন যাই, যখন আমরা ট্রেনে করে ভ্রমণ করি তখন কি ঘটনা ঘটে যে আমরা দেখি গাছগুলা আমাদের দিকে চলে আসতেছে। আসলে ব্যাপারটা কি, গাছ কি আমাদের দিকে চলে আসতেছে না, গাছগুলা গাছের জায়গায় আছে, আমরা গাছের দিকে চলে যাচ্ছি। কিন্তু আমরা রিয়েলিস্টিক যখন হিসাব করি তখন আমরা নিজেদেরকে স্থির ধরি। ট্রেন যে চলমান, হ্যাঁ আমি তো ট্রেনে বসে আছি, আমি তো ট্রেনে দৌড়াদৌড়ি করতেছি না। এখন আমি নিজেকে যদি স্থির ধরি তাহলে গাছগুলো কি চলমান? ঠিক তেমনি আমি যদি ফারিয়াকে স্থির ধরি তাহলে রিন্তি হচ্ছে চলমান। তোমরা অনেকে ভাববা যে ভাইয়া সব আজগুবি কথাবার্তা বলতেছেন, রিন্তি তো চুপ করে পৃথিবীতে বসে আছে আর ফারিয়া তো রকেটে চলে যাচ্ছে, এখানে ফারিয়া তো হচ্ছে আমাদের চলমান। না,
সবকিছু হিসাব করবা রকেটে যে আছে তার সাপেক্ষে। তো রকেটে তো ফারিয়া বৈশা আছে, তার মানে ট্রেনের সাপেক্ষে হিসাব করে দেখো। ট্রেনে সাপোজ তুমি বৈশা আসছো এবং গাছগুলা জায়গায় আছে, কিন্তু ট্রেন গাছের দিকে চলার কারণে মনে হবে গাছগুলা তোমার দিকে আসতেছে। ঠিক সেম ভাবে রিন্তি পৃথিবীতে বৈশা আছে, রিন্তি কিন্তু নড়তেছে না। ফারিয়া কি করতেছে, সে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু ফারিয়াকে যদি আমরা স্থির ধরি বা ফারিয়া যদি ফিক্সড হয়, তাহলে আমরা বলতে পারি রিন্তি হচ্ছে চলমান। সো আমরা একটা ডিসিশনে আসতে পারি, ডিসিশনটা হচ্ছে রকেটে যে থাকবে, রকেটে যে চলে যাবে তার সাপেক্ষে হিসাব করতে হবে, তার সাপেক্ষে হিসাব করতে হবে। এই হচ্ছে কি আমাদের ঘটনা। হ্যাঁ, রকেটে যে চলে যাবে তার সাপেক্ষে হিসাব করতে হবে, অর্থাৎ রকেটে থাকা ব্যক্তি কি হবে, এম নোট হবে, টি নোট হবে, এল নোট হবে। ঠিক আছে, আর বাকি ব্যক্তি, এই টেকনিক দিয়ে আমরা এখন সকল ধরনের প্রবলেমগুলি আমরা সলভ করব। ঠিক আছে, আমি আবারও বলি এই টেকনিকগুলো কিন্তু বই লেখা নাই। হ্যাঁ, এই টেকনিকগুলো বই লেখা নাই। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম যেটা সলভ করব সেটা হচ্ছে, আচ্ছা ডিউতে আসা একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা উচিত। ডিউ 15-16 প্রশ্নটা হচ্ছে যে 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, তার প্রস্থ বরাবর 0.95, তার প্রস্থ বরাবর 0.95 সি বেগে চলমান ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত? এর পরিমিত দৈর্ঘ্য লিখলাম না কেন, এর পরিমিত দৈর্ঘ্যের মান কত? দেখো তোমরা এখানে অনেক একটা ভুল করে ফেলবা যে ভাইয়া একটু আগে শিখেছেন আপনি, যদি রকেটে চলমান থাকে তাহলে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। ভাই এটা এখানে কাহিনী আছে। কাহিনীটা হলো 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল। আমি যদি স্কেল আঁকি, আমরা জানি একটা স্কেলের কি কি থাকে, এই বরাবর থাকে হচ্ছে দৈর্ঘ্য এবং এই বরাবর থাকে হচ্ছে প্রস্থ। ঠিক আছে, 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, তার প্রস্থ বরাবর 0.95 সি বরাবর বেগে যাচ্ছে। তার মানে আমাদের রকেট, মানে তখন তো আমি রকেট বলতেছিলাম, এখন তো রকেট না, পুরা ল্যাবে, মানে এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা ল্যাবে, ওই ল্যাবটাই এত বেগে যাচ্ছে, তাহলে আমরা ল্যাবটাকে রকেট ধরতে পারি। তাহলে আমরা বলতে পারি সেটা স্থির বরাবর গতিশীল। এখন আমাকে প্রশ্নে বলে দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। হ্যাঁ, বলছে বেগে চলমান ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত, অর্থাৎ আমাদেরকে মান দিয়ে দিছে, দৈর্ঘ্যের মান দিয়ে দিছে 1 মিটার, কিন্তু গতিশীল বলছে প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর না। তার মানে আমাদের মান চেঞ্জ হবে শুধুমাত্র প্রস্থ বরাবর, যেই বরাবর গতিশীল সেই বরাবর চেঞ্জ হয়। এই লাইনটা মনে রাখবা, যে বরাবর গতিশীল শুধুমাত্র, এই লাইনটা তুলো, সবাই খাতা তুলো, যে বরাবর গতিশীল শুধুমাত্র সে বরাবর চেঞ্জ হবে। এখন যদি বলতো, এই যে এখানে খেয়াল করতে প্রস্থ বরাবর বলছে, যদি বলতো দৈর্ঘ্য বরাবর, তাহলে আনসারটা হইতো এরকম। যদি বলতো এই যে দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, যদি বলতো দৈর্ঘ্য বরাবর, খেয়াল করে দেখো,
আমরা তো আসলে টপিক কি শিখছি, যে আমরা টপিক শিখছি হচ্ছে কাল দীর্ঘায়ন, অর্থাৎ আমাদের টাইমটা কি হয় বেড়ে যায়। তারপর হচ্ছে ভর দীর্ঘ আর কি, বা ভর বৃদ্ধি, ভরও কিন্তু বেড়ে যায়, কিন্তু লেন্থের ক্ষেত্রে সূত্রটা উল্টা। সেটা কি দৈর্ঘ্য সংকোচন, অর্থাৎ কি হয় কোনো কিছু যদি গতিশীল থাকে তখন তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়। ঠিক আছে, কোনো কিছু যদি গতিশীল থাকে তখন তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়। এখন আমাদের প্রশ্ন তো বলছে ভাই দৈর্ঘ্য বরাবর গতিশীল না, আমাদের বলছে প্রস্থ বরাবর গতিশীল। তাহলে এই বরাবর যতই গতিশীল থাকুক না কেন দৈর্ঘ্য বরাবর তো চেঞ্জ হবে না। কারণ কি আমি কি লিখছি, যে বরাবর গতিশীল শুধুমাত্র সে বরাবর চেঞ্জ হয়। অর্থাৎ এই স্কেলের যে আমরা দৈর্ঘ্য সংকোচন শিখছি ওই সূত্রটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর আমাদের সূত্র অ্যাপ্লাই হবে না। কারণ দৈর্ঘ্য বরাবর তো হচ্ছে আলোর বেগে যায় নাই, আলোর কাছাকাছি বেগে যায় নাই। ঠিক আছে, আলোর কাছাকাছি বেগে গেছে কোন বরাবর, প্রস্থ বরাবর। তার মানে আমরা বলতে পারি এইটা চেঞ্জ হবে আর এইটা আনচেঞ্জ থাকবে। সো আমাদের আনসারটা হবে 1 মিটার। আমাদের দৈর্ঘ্যের মান চাইছে আর দৈর্ঘ্যের মান তো দিয়ে দিছি 1 মিটার দৈর্ঘ্য। সো আমাদের এইটা খুব ট্রিকি একটা কোশ্চেন ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। আমি এখন তোমাদের কমেন্ট করে দেখি ইফ ইউ হ্যাভ গাইস এনি প্রশ্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই। সো আশা করি এভরিথিং ইজ ফাইন। সো আমরা পরবর্তী একটা প্রশ্নে চলে যাই, যেখানে আসলে এই ভ্যালুগুলো বসানো হবে। আচ্ছা, তোমাদেরকে এখন একটা জয়কলির একটা ভুল দেখাবো, সেটা হচ্ছে 529 পৃষ্ঠা জয়কলির একটা ভুল আছে। আমি ভুলটা তোমাদের কারেকশন করে দিই। 529 পেজ, 529 পেজের 4 নাম্বার জয়কলি প্রশ্ন, যে ডিউ 1415-তে আসছে। ডিউ 1415 প্রশ্ন হচ্ছে যে যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয়, যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় তবে এর ভর কত? তো আমরা এটা অনেকে মনে দেখছে, অনেকের কলেজে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 0, অপশন বি অপরিবর্তিত, অপশন সি ইনফিনিটি, অপশন ডি কোনটি নয়। এখন তোমাদের জয়কলিতে এটা ইনফিনিটি দেওয়া, বাট এটা আনসার ইনফিনিটি না। ঠিক আছে, তোমরা কি আমাকে কমেন্টে বলতে পারবে এটা আনসারটা কি? জয়কলির ব্যাখ্যাটা দেই। এই ব্যাখ্যাটা আসলে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, বাট সবকিছু ম্যাথমেটিক্স দিয়ে হয় না। ওনারা কি বলছে, একটা বস্তু আলোর বেগে যাচ্ছে, তার মানে আমরা জানি m = m0। এই সূত্রটা আমরা সবাই জানি। আলোর বেগে যাওয়া মানে কি b এর মান c। ওনারা এই ব্যাখ্যাটা দিচ্ছে সমান সমান ইনফিনিটি। ঠিক আছে, ওনারা এই ব্যাখ্যাটা দিয়ে ইনফিনিটি দিচ্ছে, বাট এটা হয় নাই। তোমরা একটু আনসার দাও তো, তোমরা নিজে থেকে একটা আনসার দাও, এটা কি হইতে পারে? আমি তো বলে দিলাম এখানে ভুল আছে। আমি একটু তোমাদের কমেন্ট পড়ার ট্রাই করি, অ্যাকচুয়ালি এখানে কি ভুল আছে সেটা তোমাদের থেকে জানার চেষ্টা করি। আচ্ছা গুড, রাহের প্রান্ত বলছে 0, তারপরে হচ্ছে লিসা মারিয়া 0, তানভীর রহমান 0, বৈশাখী 0। ভাই আমিও তো ইনফিনিটি জানতাম। ঝুমুর এটা ভুল জানতাম, তুমি এটা ইনফিনিটি হবে না। তারপর কেএস খান 0, জারিয়া তোহা 0, রিন্তি ইনফিনিটি তো পড়ছিলাম, তুমিও ভুল পড়ছো। তারপরে হচ্ছে সাদিয়া বিনতে মুস্তাফিজ, তারপর হচ্ছে তাবারাকা নাহার আয়েশা। আচ্ছা, তোমরা কারেক্ট আনসার দিচ্ছ, এটা আনসার 0 হবে। তো এখন তোমাদেরকে একটা কমন সেন্স বলি। ভাই তোমার কমন সেন্স কি বলে, যে বস্তুর ভর ইনফিনিটি সে কেমনে আলোর বেগে যায় আমার বলো। আমি নর্মাল একটা জিনিস বলি, সাপোজ আমার পক্ষে জীবনে পসিবল আলোর বেগে যাওয়া পসিবল না। এটার কারণটা কি? এটা কারণ হচ্ছে আমার ভর আছে। যে বস্তুর ভর থাকে সে কখনো আলোর বেগে যেতে পারে না। এখন এবার আসি, আমি হচ্ছে খুব চিকন চাকন একজন মানুষ। হ্যাঁ,
এখন ধরা যাক হচ্ছে একটু মোটা সোটা একজন লোককে আমার সামনে আনা হলো, এরপর আমরা দুইজন রেস লাগলাম। তো নর্মালি হবে কি আমিই জিতবো, কারণ হচ্ছে আমি চিকন, ঠিক আছে। তো আমরা মানুষের নর্মালি একটা ব্যাপারটা হচ্ছে যে যার ভর কম তার স্পিড বেশি, এটাই তো যার ভর কম তার স্পিড বেশি। এখন যে জিনিসটা ভর বেশি সেই জিনিসটা স্পিড কি কম হবে না? কমন সেন্স কি বলে? হ্যাঁ, 300 কেজি ভরের একজন ব্যক্তি, এই বেশি বলে ফেললাম, 300 কেজি ভরের মানুষ আছে, থাকতেও পারে। ধরা যাক 150 কেজি ভরের মোটা সোটা একজন ব্যক্তি এবং 60 কেজি ভরের একজন ব্যক্তি দৌড়পাল্লা লাগলো, অবশ্যই 60 কেজি ভরের ব্যক্তিটা জেতার কথা। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো? তোমার ভর যত বেশি হবে তোমার ভেলোসিটি তত কমতে থাকবে। এখন তুমিই বলো ইনফিনিটি ভর, তোমরা অনেকে ইনফিনিটি আনসার বলতেছো, ইনফিনিটি ভর মানে তুমি বুঝো? এটা তো নড়তেই পারবো না। ইনফিনিটি ভরের একটা বস্তু তো নড়তেই পারবে না, তাহলে এই জিনিসটা আবার কিভাবে আলোর বেগে যায় আমার বলো? খালি ম্যাথমেটিক্স তাকাইলে হবে? খালি ইকুয়েশনের দিকে তাকালে হবে না। তোমরা ফিজিক্স পড়তেছো, তোমরা ম্যাথ পড়তেছো না। ফিজিক্স মানে হয়ে যাচ্ছে আগের রিয়েল লাইফকে ফিল করতে হয়, আগে কমন সেন্সের জায়গায় রাখতে হয়। তুমি যদি ম্যাথমেটিক্সকে প্রায়োরিটি দাও আনসার হবে ইনফিনিটি, কিন্তু তুমি যদি ফিজিক্সকে প্রায়োরিটি দাও আনসার হবে 0, ঠিক আছে। তোমার কমন সেন্স যেটা বলতেছে সেটা হলো আলোর বেগে যাইতে হলে তোমার ভর হইতে হবে 0। যেমন আলোর বেগে কে যাইতে পারে? শুধুমাত্র আলোই তো যেতে পারে, ঠিক কিনা? আলোর বেগে কারা কারা যেতে পারে? আলো এবং আলোর সঙ্গীরা বলতে যেমন তাড়িৎ-চৌম্বক তরঙ্গগুলা। তাড়িৎ-চৌম্বক মানে আমরা তো জানি আলো এক ধরনের তাড়িৎ-চৌম্বক তরঙ্গ, আলো বাদেও তো আরো তাড়িৎ-চৌম্বক তরঙ্গ আছে, আরো ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ আছে। তো ওয়েভগুলো কি আলোর বেগে যায়। এখন ওদের কিন্তু কোনো ভর নাই, তার মানে m = 0 হলে b = c এটা হয়, কিন্তু m ≠ 0 হলে সবসময় কি হবে? b <c হবে। এটা সবসময় মনে রাখবা যে কোনো কিছু ভর যদি শূন্য হয় তাহলে সেটা আলোর বেগে যাইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু কোনো কিছু ভর যদি শূন্য না হয়, অর্থাৎ মিনিমাম যদি কোনো ভর থাকে, তাহলে সেটা কখনো আলোর বেগে যাবে না, সেটা আলোর বেগের চেয়ে কম বেগে যাবে। আমাকে ঝুমুর এবং রিন্তি তোমরা আমাকে কমেন্টে বলো যে আমি তোমাদেরকে থিওরিটা বুঝাইতে পারছি কিনা। ঝুমুর এবং রিন্তি বলছিল যে তোমরা জানতা আনসারটা ইনফিনিটি। ঝুমুর এবং রিন্তি আমাকে একটু ক্লিয়ার করো। ঝুমুর এবং রিন্তি আনসারটা ক্লিয়ার করো। হ্যাঁ, ঝুমুর বলছে ভাইয়া m ইনফিনিটি পসিবল না, দেখি তো c বেগে যাওয়া পসিবল না। আচ্ছা, এক্সামে কোনটা দাগাবো? আচ্ছা, রিন্তি বুঝতে পারছে, ঝুমুর কোথায়? ঝুমুর একটু তাড়াতাড়ি আনসার দাও, রিন্তির বোঝা হয়ে গেছে। আচ্ছা, মানে আমি হচ্ছে ঝুমুর আর রিন্তিকটা আমার কমেন্ট চোখে পড়ছিল, এর জন্য আমি শুধু ওদের দুজনের নাম বলতেছি, হতে পারে আরো অনেকেই বলছে আনসার ইনফিনিটি। মেহরুন্নেসা স্মৃতি, তুমিও কি হচ্ছে ইনফিনিটি বলছিলে কিনা? আই ডোন্ট নো। আচ্ছা, ঝুমুর এখনো কনফিউজ কেন ভাই? এখনো কনফিউজ কি লেগে? এত সুন্দর করে বুঝাইলাম, এটা তো কনফিউজ হওয়ার কথা না। এটা হচ্ছে তোমরা পরীক্ষার হলে 0 দাগাবা। আমি হচ্ছে এখন পরবর্তী প্রবলেমে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে এমন একটা ম্যাথ করাবো যে ম্যাথ করার ফলে তোমাদের সকল ধরনের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। এটার জন্য হচ্ছে আমরা রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রবলেম সলভ করব। RU 17-18 একটা প্রবলেম আমরা এখন সলভ করব। তো প্রশ্নটা হচ্ছে যে একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 0.6 c বেগে কি করা হলো? নিক্ষেপ করা হলো। একজন স্থির দর্শকের কাছে এর দৈর্ঘ্য কত মনে হবে? এটা কিন্তু দেখছো দৈর্ঘ্য বরাবর গেছে, আবার দৈর্ঘ্য বরাবরই আমরা হিসাবটা করব, ঠিক আছে। সো এটা কিন্তু ওই যে প্রস্থের অঙ্কটার মতো না।
আমরা হচ্ছে এখন কমন সেন্স অ্যাপ্লাই করব। আমি আবারও বলি আমরা কমন সেন্স অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো তোমার কমন সেন্স কি বলে, একটা মিটার স্কেল যদি একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কত 1 মিটারই তো নাকি, তাহলে আমরা কি বলতে পারি যে হয় L = 1 মিটার হবে অথবা L0 = 1 মিটার হবে, এই দুইটার কোনো একটা হবে। এখন তোমাদেরকে কিন্তু L এবং L0 চেনার টেকনিক আমি শিখাই দিচ্ছি। তো টেকনিকটা আসলে কি, আগে প্রশ্ন করবা যে একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 0.6 c বেগে নিক্ষেপ করা হলো, তাহলে আমরা বলতে পারতেছি v = 0.6 c, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তো বেগে নিক্ষেপ করা হলো, একজন স্থির দর্শকের কাছে এর দৈর্ঘ্য কত মনে হবে। এখন তোমরা অনেকে ভাববা যে প্রশ্নেই তো বলে দিছি স্থির দর্শক, তাইলে নিশ্চয়ই L0 বের করতে বলছে, L0 বের করতে বলছে। তোমরা অনেকেই এই ভুলটা করবা, বাট যে আমার টেকনিকটা ভালো মতো শিখছো সে ভুলটা করবা না। আমরা তো সূত্র জানি L = L0 √1 - v² / c²। একটা জিনিস ভালো মতো খেয়াল করো, তোমরা অনেকেই ভাবতে পারো যে প্রশ্নে বলে দিছে একজন স্থির দর্শক বলে দেওয়ার কারণে তোমরা অনেকে ভাবতে পারো যে L0টা বের করতে বলছে। এখন চলো আমরা একটু ভাবি, আমি তোমাদের কি শিখাইছি ওই অনুযায়ী চলো আমরা সলভ করি। আমি তোমাদের শিখাইছিলাম যে রকেটে করে যে যাবে তাকে স্থির ধরবা, মানে যে হচ্ছে রকেটে করে যাচ্ছে সে হচ্ছে স্থির। এখন এখানে স্থির দর্শক মানে হচ্ছে বুঝাইলো ওই যে রিন্তি, আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম না, পৃথিবীতে বৈশা আছে রিন্তি এবং পৃথিবী থেকে চলে যাচ্ছে হচ্ছে কে, ফারিয়া। এখন ফারিয়া যে চলে যাচ্ছে এইখানে স্থিরটাকে, এখানে রিন্তি স্থির না, রিন্তি কিন্তু পৃথিবীতে চুপ করে বসে আছে, হ্যাঁ, চলে যাচ্ছে ফারিয়া। তো তাহলে আমরা বলতে পারি যেহেতু ফারিয়া চলে যাচ্ছে এবং আমি তোমাদের টেকনিক শিখেছি যে রকেটে থাকবো সে স্থির, তার মানে এইখানে রকেটের মধ্যে যে আছে সে হলো স্থির। এখানে রকেটের মধ্যে কে আছে, স্থির দর্শক আছে না, স্থির দর্শক তো পৃথিবীতে বসে খেলেন তাকায় আছে। আমার কথা কি ক্লিয়ার? সহজ বাংলা ভাষায় রিন্তি এবং ফারিয়া পৃথিবীতে বসে ছিল, পরে কি করলো, ফারিয়া একটা মিটার স্কেল নিল, নিয়ে ওই রকেটটা নিয়ে সে চলা শুরু করলো। এখন তোমাদের একটা প্রশ্ন, কোন দিকে চলা শুরু করলো, রকেটের দৈর্ঘ্য বরাবর চলা শুরু করলো। এখন রকেটের দৈর্ঘ্য বরাবর চললে রকেট আর 1 মিটার এই দৈর্ঘ্যটা আর 1 মিটার থাকবে না, স্কেলের দৈর্ঘ্যটা আর 1 মিটার থাকবে না, চেঞ্জ হবে। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া চেঞ্জ হয়ে কি বাড়বে নাকি কমবে? একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের যেহেতু টেকনিক শিখাইছি যে ভ্যালুটা বের করতে বলবে, যে 1 মিটার যে ভ্যালুটা দিয়ে দিছে এটা হচ্ছে, এটা কিসের ভ্যালু, স্থির। এখন হচ্ছে স্কেলটা নিয়ে কে যাইতেছে, ফারিয়া যাইতেছে না, তাইলে স্কেলটা এখন কার কাছে, ফারিয়ার কাছে না, স্কেলটা কি রিন্তির কাছে না, স্কেলটা ফারিয়ার কাছে। একটু ঠান্ডা মাথায় হিসাব করো, রিন্তি মানে পৃথিবীতে, ফারিয়া মানে পৃথিবীর বাইরে। আমি পুরো এক্সাম্পলটা আজকে পুরো ক্লাসটা বুঝাবো, আমার কথা ক্লিয়ার? রিন্তি মানেই হচ্ছে সে পৃথিবীতে বসে আছে, সে কিছু নড়াচড়া করতেছে না, এমনি চুপ করে বসে আছে। আর ফারিয়া হচ্ছে কি করতেছে, সে পৃথিবীর বাহিরে চলে যাচ্ছে। আমি এক্সাম্পল দিয়ে আজকে সব ক্লাস বুঝাবো। তাহলে আমরা কি বলতে পারি, ফারিয়া যেহেতু চলে যাচ্ছে কি নিয়ে, স্কেলটা নিয়ে, তাহলে ফারিয়ার কাছে যে জিনিসটা আছে, যে দৈর্ঘ্যটা, সেটাই L0, কারণ রকেটে যে থাকবো সে স্থির। প্রশ্নে স্থির বলতে বুঝাইছে পৃথিবীতে যে থাকবো, প্রশ্নে স্থির বলতে ওই স্থির বুঝায় নাই, পৃথিবীতে যে থাকবো তাকে বুঝাইছে। সো আমাদেরকে আসলে L এর মান বের করতে বলছে, অর্থাৎ রিন্তি যেটা দেখতেছে সেটা বের করতে বলছে, ঠিক আছে? আর আমরা বের করবো ফারিয়ারটা, আমরা মান জানি ফারিয়ারটা। তার এখানে যদি 1 হয় 1 - v এর মান কত, 0.6, এই যেরকম হবে। আলহামদুলিল্লাহ। ভর শক্তি, তো এখানে ভর শক্তি আমরা রিটেনের একটা প্রবলেম চলো সলভ করব। কোন কণা, এটা হচ্ছে 531 পেজের রিটেন 1 নাম্বার। কোন কণা কি বললো, কোন কণা 2√2 / 3 c বেগে গতিশীল, ঠিক আছে, এত বেগে গতিশীল। তারপরে কি বললো, যে বস্তু কণার গতিশীল অবস্থার, বস্তু কণার গতিশীল অবস্থার স্থিতিশক্তি, গতিশীল অবস্থার
স্থিতিশক্তি ও গতিশীল অবস্থার স্থিতিশক্তি হয় কেমন, গতিশীল অবস্থার শক্তি মানে টোটাল শক্তিটা আর কি, গতিশীল অবস্থার শক্তি ও স্থিতাবস্থার শক্তি ও স্থিতাবস্থার শক্তির অনুপাত কত? এটা রিটেনে আসা একটা প্রশ্ন, তো আমরা চলো এটা সলভ করার ট্রাই করি। এখানে আসলে কি বলা হলো যে কোন কণা এত বেগে গতিশীল, তার মানে এটা হচ্ছে গতিশীল ই কে, আমাদের বের করতে বলছি কি ই কে, এবং স্থিতাবস্থার শক্তি মানে কি ই নট, ঠিক আছে, এইটার অনুপাতটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, গতিশীল অবস্থার শক্তি মানে কি, গতিশক্তি তো বোঝায়, তো গতিশক্তির ইকুয়েশন কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার, ওকে। এবং ই নট এটা কি স্থিতাবস্থা, সবসময় মনে রাখবা, সব সময় স্থিতাবস্থার শক্তির সূত্র কি এম নট সি স্কোয়ার, সব সময় স্থিতাবস্থার শক্তির ইকুয়েশন কি এম নট সি স্কোয়ার, এই জিনিসটা তোমরা সব সময় মাথায় রাখবা। এখন তাহলে পুরো ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো যে হাফ এম ভি স্কোয়ারে এই এমটা কিন্তু হচ্ছে গতিশীল ভর, আর এই এম নটটা হইতেছে স্থিতি ভর। আমার কথা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এই যে হাফ এম ভি স্কোয়ার, এখানে ভি এর মান হবে 2√2/c, কারণ কণাটা এত বেগে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হাফ এম, এম এর মান পরে বসাবো আর কি, এম এর সূত্রটা পরে বসাবো, আগে ভিটা বসাই দিই, এটা কি হবে 2√2/3 এত সি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম নট সি স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাই, হাফ এম ইন্টু 2√2 কে স্কোয়ার করলে কত হবে, 2 × 4, 4 এর সাথে 2 গুণ করলে 8 হবে, আর 3 কে স্কোয়ার করলে 9 হবে, এখানে সি স্কোয়ার আর এখানে কি এম নট সি স্কোয়ার, এটা আমরা কাটাকাটি করলে কত হয়, উপরে আসতেছে 4/9 এম সি স্কোয়ার আর নিচে হলো এম নট সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার কাটাকাটি গেল, তাহলে আমাদের কত আসলো, আমাদের আসতেছে হলো 4/9 উপরে এম নিচে হচ্ছে এম নট। তো এম এর সূত্র তো আমরা এখনো বসাই নাই, এম এর সূত্রটা আমরা এখন বসাই দিব। তো 4/9 এম এর সূত্র কি আমরা জানি, m = m নট * √1 - b স্কয়ার / c স্কয়ার, আর নিচে হচ্ছে m নট, এটা কাটাকাটি করবা, ওইখানে ভ্যালুটা বসাই দিবা, आंसर এসে পড়বে। আমাদের এখানে आंसरটা আসবে হচ্ছে 4/3। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এখানে ভ্যালুটা করি, এই যে 4/9 * √1 - b স্কয়ার / c স্কয়ার, এই যে b স্কয়ার / c স্কয়ার, b স্কয়ারের মান কত, এটা আমরা স্কয়ার করে রাখছিলাম, এটাকে স্কয়ার করে রাখলে কত হয়, 8/9 হয়। তাইলে আমরা কি লিখতে পারি, 4/9 * √1 - 8/9, হ্যাঁ, ওই যে উপরে c স্কয়ার কাটাকাটি যায়, তাহলে কত হবে 4/9 * 1/√9 বা 4/9 * 1/3, তাহলে কত 4/4:27 আসে আমার। এটা आंसर কি 4:27 নাকি আমি ভুল করলাম? ও সরি, এটা তো ভাগ আকারে থাকবে, হ্যাঁ এটা তো ভাগ, এটা ভাগ আকারে ছিল, তো আমি তো সূত্রই ভুল লিখছি, এটা ভাগ হবে, এই যে এটা ভাগ হবে, ভাগ চিহ্ন, ঠিক আছে, এটা ভাগ চিহ্ন। স্থির শক্তি, গতি শক্তি সব হচ্ছে সেম অঙ্ক, এখানকার সব অঙ্ক বুঝছো সেম, তোমার স্থিতি শক্তি, গতি শক্তি সব এই রিলেটেড প্রবলেম। আচ্ছা, আমি তোমাদের আরেকটা প্রশ্ন বলি, এটা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে, আমি অঙ্কটা করাবো না, আমি মুখে মুখে বলবো, এই অঙ্কটা আমি মুখে মুখে বলবো। প্রশ্নটা একটু শুনো, একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির শক্তির 3 গুণ। আমি আবারও বলি, একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির শক্তির 3 গুণ, এটা দিয়ে দিছে প্রশ্ন। এখন মোট শক্তিকে আমরা কি লিখি, আমরা জানি mc স্কয়ার, এটা হচ্ছে মোট শক্তি, সবসময় মনে রাখবা, মোট শক্তি কি mc স্কয়ার। আর স্থিতি শক্তির মান কত, স্থিতি শক্তি কত গুণ বলছে, স্থিতি শক্তি বলছে যে 3 গুণ, তাহলে 3 * m নট c স্কয়ার, এটা আমাদের প্রশ্ন দিয়ে দিছে। তাহলে আমরা কি বলতে পারি, c স্কয়ার কাটাকাটি, এরপর m এর সূত্র বসায় দিবা, m নট / √1 - b স্কয়ার / c স্কয়ার, আর এখানে 3 m নট কাটাকাটি, এখান থেকে তুমি b এর মানটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, তারপরে এখানে সব অঙ্ক m নট c স্কয়ার, সব অঙ্ক m নট c স্কয়ারের। সো আমরা এই টপিক থেকে বের হয়ে এখন আমাদের পরবর্তী টপিকে চলে যেতে পারি, কোয়ান্টাম তত্ত্ব। আমার খুবই ফেভারিট একটা টপিক, কোয়ান্টাম তত্ত্ব। তোমাদের কাছে কোয়ান্টাম তত্ত্ব ঝাঁকানাকা স্টাইলে শেখাবো। তার আগে তোমাদেরকে একটু মজার কিছু কথা বললে নেই, এই চ্যাপ্টারটা খুবই
রসকসপূর্ণ একটা চ্যাপ্টার। রসকস বলতে আমি বুঝাচ্ছি খুবই পড়া ইন্টারেস্টিং, সবই তো অদ্ভুত ব্যাপার স্যাপার, সব আজগুবি জিনিসপাতি। আমি এটা নিয়ে আগে তোমাদের একটু আলোচনা করি। কোয়ান্টাম মেকানিক্স এই জিনিসটা আসলে কি আমরা পড়ালেখা পরে আসবো, এখন আমি যেগুলো বলবো এগুলো ফিজিক্স রিলেটেড, বাট তোমাদের পড়ালেখার বাহিরে। আমাদের ট্রিপলিতে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স নামে একটা আমাদের হচ্ছে সাবজেক্টই আছে। তোমরা তো শুধুমাত্র কয়েকটা অবজেক্টিভ শিখবা কোয়ান্টামের, জাস্ট কয়েকটা থিওরি কয়েকটা পেজ শিখবা আর কি, কয়েকটা অবজেক্টিভ বা রিটেন। আর আমাদের পুরো একটা সাবজেক্ট কোয়ান্টাম নিয়ে। তো ওইখানে হচ্ছে আমরা হচ্ছে শ্রোডিঞ্জারের বিড়ালের, তোমরা গল্প শুনছো শ্রোডিঞ্জারের বিড়ালের গল্প? শ্রোডিঞ্জারের বিড়ালের গল্প কে কে শুনছো? শ্রোডিঞ্জারের বিড়াল, এই গল্পটা কে কে জানো আমাকে একটু বলো তো। এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা গল্প, আসলে গল্প না, হাইপোথিসিস। আমাকে বলো শ্রোডিঞ্জারের বিড়ালের কাহিনী কে কে জানো? তোমরা আমাকে বলো যে শ্রোডিঞ্জারের বিড়ালের জিনিসটা আসলে তোমরা আদৌ বুঝছো কিনা। আচ্ছা, রিন্তি বলছে যে শুনছি, তানিয়া বলতেছে জানি না ভাইয়া, তারপর হচ্ছে স্মৃতি বলছে আপনি বলেন, তারপরে হচ্ছে আপনি বলেন শুনি নাই। আচ্ছা, লিসা শুনছে, লিসা ও শুনছে। আচ্ছা ঠিক আছে, লিসা শুনছো। তো যাই হোক, আমি তোমাদেরকে শ্রোডিঞ্জারের বিড়ালের গল্পটা একটু শোনাই। শ্রোডিঞ্জারের বিড়ালের গল্পটা হচ্ছে এরকম টাইপের যে বিজ্ঞানী শ্রোডিঞ্জারের নাম তো শুনছো, বিজ্ঞানী শ্রোডিঞ্জারের নাম তো অবশ্যই তোমরা শুনছো। তো এখানে আসলে কি ঘটনা ঘটছিল, উনি হচ্ছে মাইক্রো ওয়ার্ল্ডে চলে গেছেন। এখন তোমরা আগে আমাকে একটু কমেন্টে বলো তোমরা কে কে অ্যাভেঞ্জার মুভির ফ্যান? অ্যাভেঞ্জার ফ্যান কে কে? অ্যাভেঞ্জার মুভির হচ্ছে তোমরা কোন পার্টটা বলবো? অ্যাভেঞ্জার মুভি সবগুলো মুভি তোমাদের দেখা আছে, এরকম কে কে আছো? আচ্ছা, আরেকটা কথা বলি, আমি কিন্তু অ্যাভেঞ্জার পুরো পাগলা ফ্যান, একেবারে ডাই হার্ড ফ্যান অ্যাভেঞ্জারের প্রত্যেকটা মুভি, বিশেষ করে হচ্ছে ইনফিনিটি ওয়ার আর তারপর থরের যত মুভিগুলো আছে এগুলো আমার 4-5 বারের উপর দেখা। থরের প্রত্যেকটা মুভি আমার 4-5 বারের উপর দেখা। তো এগুলো সব আজগুবি মুভি, এগুলো কোনো রিয়েলিটি নাই, হ্যাঁ, বাট তারপর আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, তো আমার কোয়েশ্চেন হলো অ্যাভেঞ্জারের সব কয়টা পর্ব তোমাদের কার কার দেখা আছে? তোমরা বলতে পারো ভাই এই গল্প কেন করতেছেন, এটা রিজন আছে, এটার সাথে হচ্ছে ফিজিক্সের মানে এই চ্যাপ্টারের মিল আছে। অ্যাভেঞ্জার কারা চিনছো? অ্যাভেঞ্জার হচ্ছে তোমার হচ্ছে স্পাইডারম্যান, আয়রন ম্যান, ব্যাটম্যান। আচ্ছা, আমি তোমাদের একটু কমেন্টগুলো যদি পড়ি, কমেন্টগুলো যদি একটু দেখি। আচ্ছা, অ্যাভেঞ্জারের ফ্যান বাট একটাও দেখি নাই। আচ্ছা ভাই, তুমি যদি নাই দেখো তুমি ফ্যান হলে কিভাবে ঝুমুর? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ডেটল ভাই, এ হচ্ছে অ্যাভেঞ্জারের ফ্যান, সবগুলো দেখি নাই, মিম সবগুলো দেখি নাই। স্মৃতি বলছে দেখতে ভালো লাগে বাট সব দেখি নাই। আনুষ্কা বলছে ফারিয়া দেখেন। আনুষ্কা বলছে মুভি দেখতে তো এত টাইম বোরিং লাগে ভাইয়া, তাই কেউ এমন ট্রেন্ডি মুভির কথা জিজ্ঞেস করলে হা করে থাকি। মেঘলা সরকার বলছে দেখছি, তারপরে টোটাল সিরিজটা দেখছি। যাক, একজন পাইলাম, আমাদের ডেটল ভাইকে পেলাম, সে হচ্ছে পুরো ফুল সিরিজটা দেখছে। আচ্ছা, আমি হচ্ছে এই সকল মুভি এবং সিরিজ নিয়ে আমি অনেক গল্প করতে পারবো, অনেক। এখন এত কিছু না বলে আমি জাস্ট তোমাদেরকে বলি যে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের সাথে মিল আছে কোন পার্টটুকু, সেটা আমি তোমাদেরকে জাস্ট বলবো। আচ্ছা, লিসা বলছে আপনি যে কটা মুভির নাম বলছেন একটাও দেখি নাই। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি। তানিয়া বলছে দেখি নাই, ঝুমুর বলছে দেখি নাই তাও ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা খুব কম ফ্যান, আমি দেখে খুব আশাহত হলাম। তোমরা তাহলে ভাই করোটা কি আমাকে একটু বলো। মানে হচ্ছে যে এরকম মুভিগুলায় খুবই সারা যাচ্ছে। বিশেষ করে হচ্ছে অ্যাভেঞ্জার এন্ড গেম, এটা হচ্ছে এখনকার পর্যন্ত সবচাইতে বেশি আয় করা মুভি,
সবচেয়ে বেশি আয় করা মুভি হচ্ছে অ্যাভেঞ্জার এন্ড গেম। এর আগে ছিল হচ্ছে অ্যাভেটার, অ্যাভেটার হচ্ছে তোমার প্রায় 2009 সালে এটা হয়েছিল এবং এইটার ইনকাম ছিল এই পুরা যাবৎকালের সবচেয়ে বেশি। কিন্তু অ্যাভেঞ্জার এন্ড গেম আইসা এই পুরা জিনিসটারে ভাত মেরা দিছে অ্যাভেঞ্জার এন্ড গেম। তো অ্যাভেঞ্জার এন্ড গেমের প্রথম 5 মিনিট আমি একটু বলি, যারা দেখছো এরা তো দেখছোই, এরা তো কাহিনী জানোই, বাট যারা দেখো নাই তাদেরকে একটু শর্টলি বলি। এই পুরা গল্পটা, এই পুরা জিনিসটা বানানো কাহিনী, অ্যাভেঞ্জার এন্ড গেমের সব কিছু বানানো কাহিনী, রিয়েলিটিতে এটা পসিবল না। কিন্তু এন্ড গেমে আইসা লাস্ট যে মানে অ্যাভেঞ্জার একটা সিরিজ, অ্যাভেঞ্জার মুভি শুরু হয়েছে সে অনেক আগে থেকে, 2011, 12, 13, 2013 তখনকার হচ্ছে থরের মুভি ছিল, মানে থর হচ্ছে আলাদা নায়ক, তারপরে স্পাইডারম্যান হচ্ছে আলাদা নায়ক, আয়রন ম্যান আলাদা নায়ক, এরকম অনেকজন হিরো আছে, প্রত্যেকে আলাদা আলাদা মুভি আছে। কিন্তু অ্যাভেঞ্জারের মুভিগুলোতে সব নায়কগুলো একসাথে থাকে। এই এখন এন্ড গেমে এটা হচ্ছে সর্বশেষ যে মুভিটা আর কি, অ্যাভেঞ্জারের সর্বশেষ মুভি। এই মুভিতে একটা ঘটনা ঘটে, ঘটনাটা হচ্ছে তারা অতীতে ফিরে যায়। তারা কি করে? অতীতে ফিরে যায়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া অতীতে কিভাবে ফিরে যায়, বা টাইম ট্রাভেল ইজ ইট পসিবল অর নট? থিওরিটিক্যালি টাইম ট্রাভেল পসিবল, বাট প্র্যাকটিক্যালি সম্ভব না। এটা কারণ হচ্ছে কোনো কিছুর বেগ আলো বেগের কাছাকাছি হতে পারে না। এই পর্যন্ত সবচেয়ে দ্রুতশীল যে রকেটটা বানানো হয়েছে সেটার বেগ আলোর ধারে কাছেও নাই। এই পর্যন্ত সবচেয়ে দ্রুতশীল যে রকেটটা আবিষ্কার হয়েছে তার বেগ কিন্তু আলোর ধারে কাছেও নাই। ঠিক আছে, আলোর বেগ কিন্তু হিউজ, তোমরা কল্পনা করতে পারবা না। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কত বড় একটা ভ্যালু। চলো আমরা এটা একটু ফিল করার চেষ্টা করি। আচ্ছা, আমার হচ্ছে কিছুটা ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই একটু ঠান্ডা প্রবলেম। তো একটু বলি যে 3 × 10⁸, এই ভ্যালুটা আসলে কত বড়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3 কোটি মিটার পার সেকেন্ড। একটা জিনিস খেয়াল করে দেখো, 1 সেকেন্ডে 3 কোটি মিটার যাওয়া, এটা কত বড় ভ্যালু তোমাকে জাস্ট একটুখানি আইডিয়া দেয়। আমরা জানি 3 মিটারে 1 তলা, 3 মিটারে 1 তলা, তার মানে 3 কোটি মিটার মানে হচ্ছে 1 কোটি তলা বিল্ডিং। আমার কথা কি ক্লিয়ার? আমরা জানি সাধারণত একটা তলা 3 মিটার হয়ে থাকে, তাহলে 3 কোটি মিটার মানে 1 কোটি তলা যদি একটা বিল্ডিং যদি বানানো পসিবল হয়, সেটা তো পৃথিবীতে পার হয়ে যে কই চলে যাবে চিন্তা করতে পারবা না। নর্মালি 150 তলা বিল্ডিং বানালে সেটা মেঘ ধরে ফেলে, আর 1 কোটি তলা ইম্পসিবল। তো যদি বানানো পসিবল হইতো তাহলে এটা তলা থেকে মাথা পর্যন্ত পৌঁছাইতে আলো যে দূরত্ব অতিক্রম করতো সেইটাই। সো ইউ হ্যাভ মানে তুমি কিচ্ছু ইমাজিন করতে পারবে না এদের কত বড় একটা ভ্যালু। তো আলো 1 সেকেন্ডে এতটা পথ অতিক্রম করে, এরকম জীবনও কোনো ধরনের যন্ত্র বানানো সম্ভব না। কিন্তু ওই মুভিতে দেখাইছিল অ্যান্টম্যানটা আসলে কে? ও হচ্ছে পিঁপড়া মানব, ও হচ্ছে একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা যায়। অ্যান্টম্যান কি হয়? অ্যান্টম্যান একটা কোয়ান্টাম ওয়ার্ল্ড, অ্যান্টম্যান হচ্ছে একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা যায়। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমরা যে অঙ্ক করি একটা জিনিস দেখাই, মানে আমি মুভির সাথে সাথে অঙ্ক করে দেখাবো তোমাদেরকে। মানে এই মুভিতে যে আসলে এই চ্যাপ্টারের অঙ্ক ইউজ করা হয়েছে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা জানি t = t0 ডিভাইডেড বাই √1 - b²/c²। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কিন্তু আমরা কি বলতে পারি? <1 না? এই ভ্যালুটা কি <1 না? চলো তোমাদেরকে প্রুফ করে দেখাই। √1 - b²/c², এটাকে বলা হয় লরেঞ্জ কনস্ট্যান্ট। এটা কি বলা হয়? লরেঞ্জ কনস্ট্যান্ট। আজকে তোমাদেরকে এমন ভাবে শিখাবো, জীবনে তোমরা এভাবে শিখো নাই, মুভির মাধ্যমে আর কি। এটাকে বলা হয় লরেঞ্জ কনস্ট্যান্ট। লরেঞ্জ কনস্ট্যান্টের ভ্যালুটা সবসময় কত হয় সেটা তোমাদেরকে এখন দেখাবো। আমরা জানি ভি এর মান কখনোই সি এর চেয়ে বড় হতে পারে না। তার মানে আমরা কি বলতে, এই মানটা সবসময় 1 এর চেয়ে ছোট হবে। তার মানে কি 1 - এটাও সবসময় 1 এর চেয়ে ছোট হবে। তাহলে রুট করলে 1 এর চেয়ে ছোট একটা জিনিসকে রুট করলে তো 1 এর চেয়ে ছোটই হবে। তার মানে এই মানটা সবসময় 1 এর চেয়ে ছোট। এখন 1 এর চেয়ে ছোট কোন একটা জিনিসকে যদি তুমি হরে রাখো, হরে, তাহলে ওই মানটা কি বড় হয়ে যায় না? এই যে হর হইতাছে 1 এর চেয়ে ছোট, তাহলে পুরো মানটা কি বড় হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? t greater than
তাহলে আমরা বলতে পারি যে টি সবসময় টি নোট কি বাবা ঠান্ডা তো লাগলো ভালো মতোই। আচ্ছা আমি যেটা বলতেছিলাম সরি, যে আমি তোমাদেরকে প্রুফ দেখাইলাম যে অলওয়েজ টি এর মানটা সবসময় টি নটের চেয়ে বড় হয়। এটার কারণটা কি? এটা কারণ হচ্ছে কাল দীর্ঘায়ন। আমি এখন তোমাদেরকে মুভিতে চলে যাই, আমি শ্রোডিঞ্জারের বিড়াল গল্প এখনো শুরুই করি নাই। আমি এই চ্যাপ্টার আমার যে অফলাইন স্টুডেন্ট আছে আমি ওদেরকে এটা যখন পড়ানো শুরু করছি ওদেরকে আমি হচ্ছে মনে করো 3.5 ঘন্টা ধরে খালি গল্প করছি, 3 থেকে 3.5 ঘন্টা খালি গল্পই করছি, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে আমার এত ফেভারিট এবং এগুলো মুভি দিয়ে অনেক ব্যাখ্যা করা যায়। বিশেষ করে শুধু অ্যাভেঞ্জার না, ডার্ক মুভি আছে না, ডার্ক সিরিজ, আমি তোমাদের সাথে এখন ডার্ক সিরিজের কথা শুরু করি, আমি তোমাদের সাথে টানা 10 ঘন্টা কথা বলতে পারবো, টানা 10 ঘন্টা ডার্ক সিরিজ নিয়ে। আমি হচ্ছে মুভি এবং সিরিজের পাগলা ফ্যান, এটা তোমরা মনে হয় কেউ জানো না আর কি। মানে আমি কখনো মানে মানে ইদানিং তোমাদের সাথে আমার পরিচয় কয় মাস, মাত্র কত 2 মাস হয়েছে, 2 মাসও হয় নাই। সো হচ্ছে তোমরা কিন্তু জানো না অ্যাকচুয়ালি, বাট হচ্ছে আমি আগে প্রচুর হচ্ছে মুভি সিরিজ দেখছি, এখন হচ্ছে ভাই ব্যস্ততার কারণে দেখা হয় না, বাট আমি ডাই হার্ট ফ্যান আর কি মুভি সিরিজের, মুভি সিরিজ এবং গেম, এই 3টা জিনিস। আচ্ছা যেখানে ছিলাম টি গ্রেটার দেন টি নট, এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করি যে টি সবসময় টি নটের চেয়ে বড়। তোমাদেরকে একটু আগে আমি শিখাইছি, তোমাদেরকে যে শিখেছি বেশিক্ষণ হয় নাই। এইটা হচ্ছে কে ছিল? এটা হচ্ছে রিন্তি, ঠিক আছে। আর এটা কে ছিল? এটা হচ্ছে ফারিয়া। একটু ঠান্ডা মাথায় মনে করে দেখো, একটু ঠান্ডা মাথায় মনে করে দেখো, যে আলোর বেগের কাছাকাছি যায় অথবা যে রকেটে থাকে, আমি বলছি আজকে পুরো ক্লাসে তাকে আমি ফারিয়া নাম দিয়ে বুঝাবো, আর যে হচ্ছে পৃথিবীতে থাকে তাকে আমি পুরো ক্লাসে রিন্তি নাম দিয়ে বুঝাবো, এটা বলছিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, নট আমাদের থিওরিতে কি ছিল? যার নিচে নট সে হচ্ছে রকেটে করে সে গতিশীল আর কি, ঠিক আছে। বাট সে কিন্তু গতিশীল, কিন্তু সে নিজের সাপেক্ষে না। ফারিয়া নিজের সাপেক্ষে স্থির, সো আমরা এটাকে কিন্তু স্থির বলবো, হ্যাঁ। আর আর হচ্ছে রিন্তি পৃথিবীতে চুপ করে বসে আছে, বাট ওকে আমরা গতিশীল বলবো। এখন ঘটনাটা আসলে কি? ঘটনা এখন আমরা অ্যাভেঞ্জার এন্ড গেমে চলে আসি। এন্ড গেমে হয় কি, অ্যান্টম্যান যে থাকে, এই অ্যান্টম্যানটা একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা যায়। কোয়ান্টাম ওয়ার্ল্ড কি সেটা একটু বলি। ওই ওয়ার্ল্ডে সবকিছু আলোর বেগের কাছাকাছি যায়, কোয়ান্টাম ওয়ার্ল্ডের সবকিছু কি আলোর বেগের কাছাকাছি যায়। আচ্ছা, তো এখন তোমরা বলতে ভাইয়া কোয়ান্টাম ওয়ার্ল্ড কি রিয়েল লাইফে পসিবল? কোয়ান্টাম ওয়ার্ল্ড কখনো আমরা রিয়েল লাইফে দেখতে পারবো না, বাট আমরা হচ্ছে এটা থিওরিটিক্যালি আমরা প্রুফ করতে পারবো, বাট এটা প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা মানে কোয়ান্টামের জিনিসপাতি দেখতে পারবো না। কিন্তু তোমরা জানো রিসেন্টলি কিন্তু কোয়ান্টাম কম্পিউটার বের হয়েছে, ওইখানে যে ক্যালকুলেশন গুলো করা হয়ে থাকে ওটা পৃথিবীর সবচেয়ে সুপার কম্পিউটারের চেয়েও অনেক পাওয়ারফুল। গুগল কিন্তু একটা বের হয় নাই, বের হবে। গুগল কিন্তু একটা কোয়ান্টাম কম্পিউটার বের করতেছে, সেটা হবে পৃথিবীর সুপার কম্পিউটারের চাইতেও 1000 গুণ স্পিড, ঠিক আছে। আচ্ছা, যদি এটা করতে পারে এটা খুবই যুগান্তকারী একটা সাফল্য হবে। তো আমি তোমাদেরকে বলি, কোয়ান্টাম ওয়ার্ল্ড হচ্ছে সেই ওয়ার্ল্ড যেখানে সবকিছু আলোর বেগের কাছাকাছি যায়। এখন একটা চিন্তা করো, গুগল যদি এমন কম্পিউটার বানায় ফেলে যেখানে প্রসেসরের স্পিড হবে আলোর বেগের কাছাকাছি, চিন্তা করতে পারতেছো? তুমি অনেক বড় বড় ক্যালকুলেশন কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবা। এমন কিছু ক্যালকুলেশন আছে কম্পিউটার হাজার হাজার বছর ধরে ক্যালকুলেশন করতেছে আনসার বের করতে পারে নাই। পৃথিবীর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কিন্তু এখনো বের হচ্ছে, এটা কি তোমরা জানো? পৃথিবীর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কিন্তু এখনো বের হচ্ছে, প্রতি বছরই প্রায় নতুন নতুন বড় বড় মৌলিক সংখ্যা বের হয়। এগুলো কম্পিউটাররা বের করতেছে, সারা দিন ধরে কম্পিউটার চলতেছে আর মৌলিক সংখ্যা বের হইতেছে। এগুলো কিন্তু সুপার কম্পিউটার দিয়ে করতেছে, কিন্তু কোয়ান্টাম যদি কম্পিউটার দিয়ে করা হয় সেটা সুপার কম্পিউটারে হারায় ফেলবে। এখন আমি আসি অ্যান্টম্যান। অ্যান্টম্যানে কি ঘটনা ঘটছিল? অ্যান্টম্যান কোয়ান্টাম ওয়ার্ল্ড আটকে গেছে গা। এখন ওইখানে তো সবকিছু আলোর বেগের কাছাকাছি যায়, তার মানে আমরা অ্যান্টম্যানকে ফারিয়া ধরতে পারি যে ফারিয়া হচ্ছে অ্যান্টম্যান, ও কি করছে একটা কোয়ান্টাম ওয়ার্ল্ড আটকে গেছে, তার মানে ওর ওইখানে টাইমটা হবে স্লো, মানে সরি ফাস্ট। এই যে টি গ্রেটার দেন টি নট, তার মানে এইখানটাতে হবে স্লো আর এটাতে কি হবে ফাস্ট। একটা জিনিস খেয়াল করে দেখো, এখন স্লো ফাস্ট বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝাইতেছি, যে টাইম বেশি কাটা টাইম কম কাটা। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যেখানে ফারিয়ার 5 সেকেন্ড কেটে যাবে সেখানে কিন্তু রিন্তির দেখা যাবে 5 বছর কেটে গেছে। আমার কথা বোঝার চেষ্টা করো, আমি তোমাদের একটা ম্যাথের মাধ্যমে দেখাই। হ্যাঁ, সাপোজ আমি একটা অঙ্ক করি, হ্যাঁ একটা অঙ্ক দেখাই। সাপোজ ফারিয়া
হচ্ছে কত বেগে যাইতেছে, তোমার যে কোনো একটা ভ্যালু তোমরা ধরে নিতে পারো। ধরো ও বেগটা হইতেছে 0. কত ধরবো, 0.0 একটু হিসাবের জন্য সুবিধার জন্য কত ধরতে পারি, 3 × 10⁻²0.24 ধরি। 0.24 এত সি এত বেগে যাচ্ছে, ধরা যাক ফারিয়া এত বেগে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো তাহলে তো ফারিয়ার 1 ঘন্টা ইজ ইকুয়াল টু কি হবে, রিন্তির কতক্ষণ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো চলো আমরা অঙ্কটা করি। আমরা জানি t = t0 ডিভাইডেড বাই √1 - b²/c²। আমরা জানি ফারিয়া মানে কি t0, তাহলে ও গেছে কতক্ষণ, 1 ঘন্টা। √1 - 0.24 এত c, তাহলে এত হোল স্কয়ার হবে। আচ্ছা আমি কি মান ধরছি, এই মান দিয়ে তো আমি পারবো না, আমার ক্যালকুলেটর লাগবে। আমি কি মান ধরলে সবচেয়ে ভালো হয় বলো দেখি, 0.8 ধরি। 0.8 ধরি, আমার সামনে এখন ক্যালকুলেটর নাই, এই জন্য আমি চাইছি এমন মান ধরতে যাতে তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, তাহলে কত হবে, 1 - √1 ডিভাইডেড বাই √1 - 0.64। ঠিক আছে, ওই যে সি কাটাকাটি চলে গেছিল আর কি, c², তাহলে কি হবে, √0.36 বা 1 ডিভাইডেড বাই 0.6, এটা মানে কি 1 ডিভাইডেড বাই 6/10 মানে কি 10/6। দেখো এরকম হয়ে গেছে। তো ফারিয়ার 1 ঘন্টা কিন্তু রিন্তির ক্ষেত্রে কিন্তু 10/6 হয়ে গেল। হ্যাঁ, এখন ওর স্পিড যদি আমি আরো বাড়াই, ওর ফারিয়ার স্পিড যদি আরো বাড়াই, তাহলে দেখা যাবে যে রিন্তির ক্ষেত্রে আরো বেশি টাইম চলে যাবে। তার মানে হলো ফারিয়ার অল্প টাইম, রিন্তির অনেক বেশি টাইম। ঠিক আছে, ঠিক সেম ঘটনাটা ওইখানে ঘটছিল অ্যাভেঞ্জার মুভিতে। ওই যে তোমার আগের তো তোমার মুভি সম্পর্কে জানা উচিত, ইনফিনিটি ওয়ার, মানে অ্যাভেঞ্জার এন্ড গেমের আগের মুভিটা হলো ইনফিনিটি ওয়ার, ওটা 2019 সালে বের হয়েছে ইনফিনিটি ওয়ার। তো ইনফিনিটি ওয়ারে কি ঘটনা ঘটছিল, ইনফিনিটি ওয়ারে তোমার হইতাছে যে 50% হিরো মারা গেছে। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা তার আগে তোমাদের কমেন্ট চেক করে, আমি অনেকক্ষণ ধরে কমেন্ট চেক করতেছি না। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর মান আমাকে সাজেস্ট করছো। আমি যেটা বলতেছিলাম, ইনফিনিটি ওয়ারে কি ঘটনা ঘটছিল যে 50% হিরো মারা গেছিল। এখন হিরো মারা যাওয়ার পরে তো অ্যান্টম্যান তো কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা গেছে। অ্যান্টম্যান কি হয়েছে, কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা গেছে। তো অ্যাভেঞ্জারে যে বাকি যে হিরোরা আছে, ওই বাকি হিরোরা হয়ে যাচ্ছে 5 বছর কাটাই ফেলছে। কয় বছর, 5 বছর। আর ওইদিকে অ্যান্টম্যানে তো কোয়ান্টাম ওয়ার্ল্ডে আটকা গেছে। এখন টি হইতাছে কে, রিন্তিরে ধরছিলাম। রিন্তি কোথায় আছে, পৃথিবীতে। তাইলে অ্যাভেঞ্জাররা কোথায় আছে, পৃথিবীতে। 5 বছর কাটা গেলে আমাকে বলো তো কোয়ান্টাম ওয়ার্ল্ডে কতক্ষণ কাটছে, ওইখানে মাত্র 5 ঘন্টা কাটছে। আমার কথা ক্লিয়ার? একটু আগে তোমাদের বুঝিয়েছিলাম, যে কোয়ান্টাম ওয়ার্ল্ডে থাকে সে হচ্ছে ফারিয়া, আর যে পৃথিবীতে থাকে সে হচ্ছে রিন্তি। এভাবে ধরা করবা। তাহলে যেহেতু রিন্তির ক্ষেত্রে 5 বছর, তাহলে ফারিয়ার ক্ষেত্রে সেটা হাইস্ট গেলে 5 ঘন্টা হবে, যদি সেটা আলো বেগের কাছাকাছি যায়। এখন তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, ব্যাপারটা দাঁড়াইলো যে সাপোজ রিন্তির বয়স কত আমি জানি না, আমি আন্দাজে ধরতেছি আর কি। ধরা যাক তোমাদের সবার বয়স 18 বছর, তো রিন্তির বয়স 18 বছর, ফারিয়ার বয়স 18 বছর। এখন ফারিয়ার হইতেছে মাত্র 5 ঘন্টা কাটছে, রিন্তির 5 বছর কেটে গেছে, অর্থাৎ রিন্তি 23 বছর হয়ে গেছে, রিন্তি আমার সমান হয়ে গেছে। আর ফারিয়া কিন্তু 18 বছর 5 ঘন্টা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, ব্যাপারটা দাঁড়াইলো যে ফারিয়া এখন রিন্তির পাস্টে আছে। আমার কথা কি ক্লিয়ার, আমার কথা কি বুঝতে পারতেছো, বুঝো নাই? যে 18 বছরের সাথে 5 বছর যদি যোগ হয়, এটা কার, রিন্তির। তাহলে কারণ কি, রিন্তি তো পৃথিবীতে আছে, পৃথিবীতে তো নর্মালি টাইম যাবে, কিন্তু 18 + 5 আওয়ার এটা কার, এটা কার হচ্ছে ফারিয়া। ওর বয়স কিন্তু 18 বছর 5 ঘন্টা 5 আওয়ার। এখন তোমরাই বলো দুইজন এখনকে কি হবে, ওর বয়স 23 আর ওর বয়স 18 বছর 5 ঘন্টা। তার মানে কি, ও তো এখন ওর চাইতে পিছায়া মানে কি, ওর পাস্টে আছে না। এই থিওরি দিয়েই আসলে পুরো মুভিটা বানাইছে, যে অ্যান্টম্যান সে হচ্ছে কোয়ান্টাম ওয়ার্ল্ড থেকে বাইর হয়ে এসে সব হিরোদেরকে বলে যে আমি তো এখনো তোমাদের পাস্টে আছি, তো আমি জানি হচ্ছে মানে এই ঘটনাগুলো ঘটছিল, আমরা যদি এই
এটা যদি চেঞ্জ করে ফেলি তাহলে হচ্ছে আমরা আমাদের 50% হিরোজদেরকে আমরা ব্যাক করতে পারবো বা আমরা থানোসকে মেরে ফেলতে পারবো। তোমরা কি আমার ঘটনা শেষ, তোমরা কি মুভির মাধ্যমে পুরো ঘটনা বুঝছো? আমি তাহলে শ্রোডিঞ্জারের বিড়ালের ঘটনায় চলে যাব। তোমরা কি এটা বুঝছো কিনা? তাহলে আমি শ্রোডিঞ্জারের বিড়ালের ঘটনায় চলে যাব। তোমরা আমাকে বলো এটা বুঝছো কিনা, আমি তাহলে পরবর্তীতে চলে যাব। আচ্ছা বুঝছে, আচ্ছা ঠিক আছে। তো আমি তাহলে হচ্ছে পরবর্তীতে চলে যাই। তো এবার হচ্ছে শ্রোডিঞ্জারের বিড়াল ঘটনা। শ্রোডিঞ্জারের বিড়াল ঘটনা আসলে কি, ওখানে বলা হয়েছে যে এট দ্য সেম টাইম বিড়ালটা বেঁচে আছে আবার মারাও গেছে। আমরা আমাদের রিয়েল লাইফে কি জানি, if something is true then it cannot be false at the same time। তোমরা আমার লাইনটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে রিয়েল লাইফের জন্য, রিয়েল ওয়ার্ল্ড। রিয়েল ওয়ার্ল্ডে আসলে কি বলা হয়, আজকে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করব, এগুলো অবাস্তব মনে হবে বাট ইন্টারেস্টিং। কি দেখছি, ইফ সামথিং ইজ ট্রু, যদি কোনো কিছু সত্য হয়, দেন ইট ক্যান নট বি ফলস এট দ্য সেম টাইম, অর্থাৎ কোনো কিছু যদি 1 হয় সেই জিনিসটা এট দ্য সেম টাইম 0 হতে পারে না। তুমি যদি এখন জীবিত হও এট দ্য সেম টাইম তুমি মৃত হইতে পারো না। তুমি যদি এখন ঢাকায় থাকো এট দ্য সেম টাইম তুমি এখন চট্টগ্রামে থাকতে পারো না। তুমি যদি পাস করো এট দ্য সেম টাইম তুমি ফেল করতে পারো না। ব্যাপারটা হলো এইটাই, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড। বাট হচ্ছে কোয়ান্টাম ওয়ার্ল্ডটা ভিন্ন। কোয়ান্টাম ওয়ার্ল্ডটা কেন ভিন্ন তোমাদেরকে বলি। ওইখানে সবকিছু তোমাদেরকে এখন একই সাথে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটাও শিখাই ফেলি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, অনিশ্চয়তা নীতি। তো উনি বলছিল তুমি এট দ্য সেম টাইম তুমি হচ্ছে পজিশন অ্যান্ড ভরবেগ তুমি মাপতে পারবা না। এট দ্য সেম টাইম তুমি কি পজিশন এবং ভরবেগ পারফেক্টলি মাপতে পারবা না। সাপোজ তুমি পজিশন তুমি 90% শিওর কোন একটা বস্তু, এই একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে ধরা যাক কোন একটা বস্তু, এটা হচ্ছে 000 কোঅর্ডিনেট, একটা বস্তু এই জায়গায় আছে, তুমি এটা মাইপা ফেললা। তুমি যদি এটা 90% শিওর হও তাহলে তুমি তার ভরবেগ তুমি 10% শিওর হবা। যদি তুমি 100% শিওর থাকো যে বস্তুটা অমুক জায়গায় আছে তাহলে তুমি 0% শিওর যে তুমি ভরবেগটা মাপতে পারবা। তার মানে ব্যাপারটা হলো কোন বস্তুর কোয়ান্টাম ওয়ার্ল্ডে কিন্তু কোন বস্তুর ভরবেগ ঠিকমতো মাপলে আমরা তার দূরত্ব ঠিকমতো মাপতে পারি না। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কোন বস্তুর দূরত্ব আমরা ঠিকমতো মাপলে সেটাকে আমরা ভরবেগ মাপতে পারি না। এটা কি রিয়েল ওয়ার্ল্ডে না, এটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে। আচ্ছা এখন আমরা আসি সেই বিড়ালের গল্পে। বিড়ালের গল্পটা এরকম ছিল যে শ্রোডিঞ্জার হচ্ছে এটা হাইপোথেটিক্যাল একটা ব্যাপার স্যাপার বলছে যে এখানে সাপোজ একটা বিড়াল আছে, উনি কি করছে এই বিড়ালটাকে একটা গুলি করছে। কি করছে? গুলি করছে। এখন তোমরা বলতে পারবে ভাইয়া কোয়ান্টাম ওয়ার্ল্ড তো হয় এত পিচ্ছি ওইখানে আবার গুলি করে কেমনে? গুলি তো হয় কত বড় একটা গুলি। কোয়ান্টাম ওয়ার্ল্ড মানে বুঝো ইলেকট্রনের ভিতরে একেবারে ছোট কোয়ান্টাম ওয়ার্ল্ড। কোয়ান্টাম ওয়ার্ল্ড খুবই ছোট। এখন ওইখানে আবার গুলি করে কেমনে? ওইখানে আবার বিড়ালই বা আসে কেমনে? আমি আবারও বলি এগুলা রিয়েল লাইফে এগুলা বুয়া, সব বাংলা ভাষায় বুয়া, এগুলা কোনো পসিবিলিটিস নাই। এটা কোয়ান্টাম ওয়ার্ল্ডে যদি কোনো বিড়ালকে রাখা আসা সম্ভব হতো, কোয়ান্টাম ওয়ার্ল্ডে যদি কোনো একটা গুলি মারা সম্ভব হতো তাইলে এই ঘটনা। এখন তুমি যখন একটা গুলি মারতেছো বিড়ালকে, এখন ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো? ব্যাপারটা হলো দাঁড়াইলো যে ডেল এক্স
ডেল পি। তোমাদেরকে কি শিখাইছি, তুমি যদি এইটা যদি 100% কখনো কোনো কিছু মাপা যায় না, তুমি এটা যদি 90% যদি শিওরলি মাপো, এটা তুমি 10% শিওরলি মাপতে পারবা। তো ব্যাপারটা হলো তুমি ওর স্মরণটা কখনো 100% তুমি বা ওর দূরত্বটা তুমি 100% কখনো মাপতে পারবা না। মানে বিড়ালটা আসলে কোথায় আছে তুমি জানোই না। সহজ বাংলা ভাষায় বিড়ালটা কোথায় আছে এটা তোমার পক্ষে জানা সম্ভব না। এখন তুমি আন্দাজি ধরে নিলা বিড়ালটা আছে এই জায়গাটায় আছে, তুমি কি করলা, এটা গুলি মারলা, হ্যাঁ, কিন্তু এই যে গুলিটা আসতে আসতে বিড়াল কিন্তু এইখানে চলে আসতে পারে। সো এখন আবার বলতে পারো তাহলে ভাইয়া বিড়াল তো মরে নাই, এখন বিড়াল আবার মরতেও পারে। আমার কথা ক্লিয়ার? মানে এই ওয়ার্ল্ডে এট দ্য সেম টাইম দুইটাই পসিবল, ট্রু অর ফলস, দুইটাই পসিবল, এট দ্য সেম টাইম দুইটাই পসিবল। এইটাই ছিল বিড়ালের গল্পটা, যে উনি বলছে, শ্রোডিঞ্জার বলছে যে এট দ্য সেম টাইম টু পসিবিলিটিস আর পসিবল, মানে ট্রু অ্যান্ড ফলস বোথ আর পসিবল এট দ্য সেম টাইম। আমার কথা ক্লিয়ার? এরকম যদি হইতো দুনিয়াতে তাহলে কাম সারছে, তাইলে হতো, তাহলে ব্যাপারটা হতো এরকম, রাফি ভাই এখন ক্লাস নিচ্ছে এবং নিচ্ছে না, তারপরে হচ্ছে সাদাব ভাইয়া এখন ঘুমাচ্ছে এবং ঘুমাচ্ছে না, তারপরে কি হইতো সাকিব ভাইয়া মারা গেছে এবং মারা যায় নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, খুবই অদ্ভুত ব্যাপার স্যাপার হইতো, আমাদের রিয়েল ওয়ার্ল্ড পুরো একটা ক্ল্যাশ লাগা যেত। এখন শেষ, আমি পড়াশোনা এসে বলবো, এখন কমেন্টে বলো সব বুঝছো কিনা। এই ছিল আমার কোয়ান্টাম নিয়ে কথাবার্তা। তোমরা বুঝতে পারছো কিনা আমার এইসব কথাবার্তা? তোমরা কোয়ান্টাম ওয়ার্ল্ডের পুরোটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো আমি তোমাদের কমেন্ট যদি পড়ি, জি ভাই বুঝছে। আনিকা আফরিন বলছে মাথার উপরে চলে গেছে। তারপরে হচ্ছে ঝুমুর বলছে ভাইরে ভাই মাথা গেল আমার। স্মৃতি বলতেছে মাথা তো উল্টে যেতেছে। তারপরে ডেটল সাহেব বলছে যেমন আমি ঘুমাচ্ছি আবার পড়তেছি, ভালো একটা এক্সাম্পল দিছো, ঘুমাচ্ছ এবং পড়তেছ। তারপরে হচ্ছে রিন্তি বলতেছে বুঝি বাট বুয়া হইলে পয়রা লাভ কি? আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন করছো। আসলে বুঝতে পয়রা লাভ কি? আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে তুমি জানতে পারবা না যে অ্যাকচুয়ালি হুইচ ওয়ান ইজ পসিবল। আজ থেকে আমরা 100 বছর আগে জানতাম না এখন কি ঘটবে, ঠিক অনুরূপ ভাবে এটাও জানি না আজ থেকে 100 বছর পর কি হবে। আমি ভুয়া বলছি বর্তমানের সাপেক্ষে, আমি ভুয়া বলছি বর্তমানের সাপেক্ষে, ভবিষ্যতের সাপেক্ষে না। আলোর বেগের কাছাকাছি যদি সত্যি যদি কিছু আবিষ্কার হয়ে যায়, আলোর বেগের কাছাকাছি যদি সত্যি কিছু আবিষ্কার হয়ে যায়, তখন তো এই সকল উল্টাপাল্টা ঘটনা ঘটে যাবে তখন। সো হচ্ছে তুমি কোনো কিছু এক্স্যাক্টলি বাদ দিয়ে দিতে পারো না।